বিক্রমপুর ৯৯.২ FM। কথা মনে রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবারের সন্ধ্যে 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা নিয়ে কিন্তু সাথে রয়েছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু আপনাদের সাথে থাকবো ঠিক রাত 8টা পর্যন্ত। সো যারা যারা এখন আমাকে টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা জেনে খুশি হবেন যে বরাবরের মতোই কিন্তু আজকেও আমাদের এই প্রচেষ্টা অনুষ্ঠান একদম একদম চমৎকার একজন অতিথি রয়েছে আমাদের সাথে। আমরা বেশি দেরি না করে আমাদের অতিথির কাছে চলে যাব। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক কয়েক মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার অভিনব একটি মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন 230K মেম্বারেরও অধিক মেম্বার যুক্ত বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের লাইভটি। এবং লাইভে কিন্তু শুধু অর্ণা একাই নয়, সাথে রয়েছে চমৎকার একজন অতিথি। সো আমি কি আরো বেশি সাসপেন্স ক্রিয়েট করবো নাকি আমরা এবার আসলে আমাদের অতিথির কাছে চলে যাবো? দেখি তো কে কে ইতোমধ্যে গেস করতে পেরেছেন যে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে কে রয়েছে। যারা যারা এখনো গেস করতে পারেনি দ্রুত গেস করে ফেলুন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবং আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকে যে অতিথি রয়েছে আমরা অতিথির কাছে চলে যাই। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং প্রথমে যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে আপনি আপনার নাম পরিচয়টি একটু দিয়ে দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অর্ণা। আমি হচ্ছি হুমায়ুন ফরিদ। আমি মুন্সিগঞ্জ থিয়েটারের সাবেক সভাপতি, বর্তমানে বিক্রমপুর থিয়েটারের সভাপতি এবং অ্যাপেক্স ক্লাব অফ বিক্রমপুরের প্রেসিডেন্ট, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ জেলা প্রেসিডেন্ট। মানে ভাইয়া কিন্তু মানে খুবই 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 চমৎকার একজন মানুষ, এবং খুবই আসলে বলে না যে মানে সব দিক দিয়ে দক্ষ একজন মানুষ, ওরকম একজন মানুষ কিন্তু ভাইয়াকে আসলে বলাই চলে। এবং আজকে ভাইয়ার কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখারও আছে। তো যারা যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান। তো আমি আসলে এই ভাইয়াকে প্রথমে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে নেব, যে ভাইয়া কি মুন্সিগঞ্জেরই? হ্যাঁ, আমি মুন্সিগঞ্জের সন্তান। আমার বাড়ি হচ্ছে উত্তর ইসলামপুর, আর আমি এমনিতে পাশাপাশি একটি জব করছি মুন্সিগঞ্জ পৌরসভাতে। আচ্ছা, তো আর ভাইয়ার আসলে বেড়ে ওঠাও মুন্সিগঞ্জেই? একদম। আমি ছোটবেলা থেকেই বড় হওয়া মুন্সিগঞ্জের ছেলে, এবং আমি ছোটবেলা থেকেই কালচারের সাথে সম্পৃক্ত। আর নট অনলি দ্যাট, আমরা 3 ভাই 3 বোন, এর মধ্যে আমরা 3 ভাই কালচারের সাথে সম্পৃক্ত, এবং আমাদের একজন বোনও ছিলেন কালচারের সাথে সম্পৃক্ত। আমার ছোট ভাই হচ্ছে প্রেসিডেন্ট নিয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের চারুকলা বিভাগের টিচার। তার আরেক ছোট ভাই আছে ইখতিয়ার উদ্দিন মিথুন, ও হচ্ছে পঞ্চসার আইডিয়াল স্কুলের টিচার। আর আমি তো হুমায়ুন ফরিদ, আপনাকে বললামই। বেসিক্যালি হচ্ছে নাটক বা সংস্কৃতি হচ্ছে আমার আত্মার একেবারে সর্বোচ্চ পর্যায়ের। আমি নাটক ছাড়া বাঁচবো না। আমি নাটকে ভাই তো রিসেন্টলিও একটা কাজ করেছেন। রিসেন্টলি বলতে আমার কন্টিনিউ কাজ চলছে। আজকেও রাত 9টায় মামুর বাড়ি আছে গাজী টেলিভিশনে। হ্যাঁ, এটা এটা কি মানে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে? এটা মেগা সিরিয়াল। এটা টার্গেট হচ্ছে 1000 পর্বের। তো দর্শকদের ভালোবাসার উপর নির্ভর করবে কতটুকু পারবে, কিন্তু এর মধ্যে অলরেডি 200 পর্বের মতো প্রচারিত হয়ে গেছে, এবং নিয়মিত প্রচারিত হচ্ছে প্রতি সোম এবং মঙ্গলবার 9টা বা 9টা 5-এর দিকে শুরু হয় মামুর বাড়ি। এর আগে কোন কোন চ্যানেলে? এটা গাজী টেলিভিশনে যাচ্ছে, আর এমনিতে বিটিভিতে প্রায় নাটক যাচ্ছে। মাসে প্রায়
2টা থেকে 3টা সাপ্তাহিক নাটক যাচ্ছে, সেগুলো হচ্ছে প্রতি শনিবার রাত 9টা। ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউবে পাওয়া যাবে, ইউটিউবে নাটকের নামগুলো সার্চ করলেই পাওয়া যাবে। আর আমি কাজ করছি অনেক বছর। আমি এমনিতে মঞ্চে কাজের বয়স হচ্ছে 37 বছর। অনেক সময়, একদম। মানে আমার বয়স হ্যাঁ এর অর্ধেক পেরিয়েছে, কিন্তু মানে অনেক অনেক। আর টেলিভিশনে আমি কাজ করি হচ্ছে 93 থেকে, মানে প্রথম মুখ দেখাই হচ্ছে 93 তে, তারপরে কন্টিনিউ কাজ করা। এবং আমার জীবনের প্রথম টেলিফিল্ম হচ্ছে নায়ক সালমান শাহের সাথে স্বপ্নের পৃথিবী। আমি তো খুব ছোট যদিও, তো মানে ছোটবেলা থেকে সালমান শাহকে খুবই খুবই ভালো লাগতো। তো মানে ভাইয়া আসলে এনার সাথে কাজ করেছেন জেনে আমি এখন খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। এটা আমারও একটা মানে সবচাইতে আনন্দের স্মৃতি যে সালমান আমাদের দেশের অনেকটা কি কোনো একটা ছোট 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 না, মানে স্বপ্ন পূরণের মতো কি ভাইয়া ওইটা প্রথম? ডেফিনেটলি স্বপ্ন পূরণের মতো, কারণ আমি টেলিভিশনে কাজ করেছি অনেক, কিন্তু প্রথম টেলিফিল্ম, এবং ওটা সালমান শাহর জীবনের প্রথম নাটক, সুইটির জীবনের প্রথম নাটক, এবং ডনের জীবনেরও প্রথম নাটক। ওই নাটকে ডন, কাজী হায়াত, সালমান শাহ, সুইটি এরা অভিনয় করেছেন। সেখানে আমি একটি চরিত্রে কাজ করতে পেরেছি বা সুযোগ পেয়েছি, সেটাই আমার কাছে অনেক বড় কিছু। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেই বাংলাদেশে যাকে মহানায়ক বলা হয়, স্বপ্নের নায়ক বলা হয়, সেই মানুষটার সাথে আমি কাজ করেছি এবং সারাটা দিন তার সাথে ছিলাম, কথা হয়েছে, এবং ভীষণ আন্তরিক একজন মানুষ ছিলেন। এবং আমি যখন শুটিং করে বাসায় আসি, যখন আমি টেলিভিশনের সামনে বসে নিউজটা দেখি যে সালমান শাহ নেই, আমার চোখের পানি অটোমেটিকলি তখনই চলে এসেছিল। এখনো মাঝে মাঝেই আমি তাকে মিস করি, ফিল করি। আর প্রতিটা মৃত্যুবার্ষিকীতে আমাকে খুব কষ্ট দেয়, খুবই কষ্ট দেয়। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে পুরো বাঙালি জাতির কাছে এটা খুবই দুঃখের একটা বিষয় ছিল, যেটা এখনো খুব খারাপ লাগা একটা বিষয়। মানে যারা আমাদের জেনারেশনের রয়েছে তারাও কিন্তু মানে সালমান শাহকে আমরাও খুব মিস করি। ওনার কাছ থেকে হয়তো আমরা আরো অনেক সুন্দর সুন্দর উপহার পেতাম, একদম, একদম। এবং আমাদের এই যে বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা অনেক সুন্দর সুন্দর কাজ উপহার পেত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অভিনয়ের চিন্তাধারা থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, সমস্ত পরিকল্পনা থেকে শুরু করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার জন্য যে মানুষটার অগ্রজ ভূমিকা, একদম সেটা এশিয়া মহাদেশে কিন্তু উনি তো তোলপাড় ফেলেছিল। একদম, একদম। এবং মানে ওনার কথা আমরা যত বলবো আসলে শেষ করার মতো না। সেটাই। তো আমরা আবারও ফিরে যাই আমাদের যে আজকে প্রশ্নগুলো রয়েছে সেখানে। তো ভাইয়া এই যে কাজ করতে করতে মানে আপনার কাছে সবচেয়ে স্মরণীয় কোনো ঘটনা রয়েছে, দু একটা স্মরণীয় ঘটনা কাজ নিয়ে, যেগুলো আমরা আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে জানাতে পারি? স্মরণীয় ঘটনা আসলে অনেক। আমি তো প্রথমত হচ্ছে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মঞ্চের শিল্পী। মঞ্চ হচ্ছে আমার আগে, মঞ্চ থেকেই টেলিভিশনে যাওয়া। তো মঞ্চে কাজ করার অনেক বেশি স্মৃতি রয়েছে। তো একটা স্মৃতি আমি বলবো, মঞ্চে কাজ করতে গিয়ে মেরাজ ফকিরের মা, একটি উল্লেখযোগ্য আব্দুল্লাহ মামুনের নাটক, এবং ওই নাটকে আমি মেরাজ ফকিরের চরিত্রে অভিনয় করি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মঞ্চ নাটক, যতগুলো মঞ্চ নাটকে কাজ করেছি সবগুলোতে সেন্ট্রাল ক্যারেক্টারে কাজ করেছি। যেমন চরণদাস চোর, ওখানে আমি চরণদাস চোরের চরিত্রে অভিনয় করেছি। 1971-এ মেজরের চরিত্র, তারপর রফিকের চরিত্র, তারপরে হচ্ছে কুদ্দুসের চরিত্র, জয়নালের চরিত্র, এইগুলোতে কাজ করেছি। তো মেরাজ ফকিরের মাতে আমি মেরাজ ফকিরের চরিত্র অভিনয় করেছি। সেই নাটক নিয়ে চলে গেলাম হচ্ছে ফরিদপুর জাজিরাতে। তো সেখানে শরীয়তপুর জাজিরাতে আমরা নাটক করতে গেলাম সেখানে। তো সেইখানে নাটকের শেষে একটা মেয়ে আসলো, আমাকে অভিনয় দেখে সে খুবই মুগ্ধ এবং আমাকে ফুল দিয়ে বরণ করলো। তখন তো বলতে গেলে একেবারে টিনেজ বয়স, কারণ আমি তখন সম্ভবত ইন্টার সেকেন্ড ইয়ার অথবা পাশ করেছি, এরকম একটা সময়, যেটা বলছে হচ্ছে 95 বা এরকম কিছু। তো তারপরে তার সাথে পরিচয় হলো এবং ওই এলাকায় তার বাড়ি, তার সাথে কথা হলো। তো এবং বেশ বন্ধুত্বও হলো তার সাথে। কিন্তু একটা পর্যায়ে আমি জানলাম যে ওই মেয়েটা ক্যান্সারে আক্রান্ত এবং খুব বেশি দিন সে বাঁচবে না। এটা শুনে আসলে অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ ওর পুরো ফ্যামিলি নিয়ে সেই নাটকটা দেখতে এসেছিল। নট অনলি দ্যাট, আমার মনে আছে ইন্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে আমার দেখা মানে
বাংলা পরীক্ষার দিন আসলো হচ্ছে তোমার দেখা চাঁদনি রাত। তো সেই তোমার দেখা চাঁদনি রাতে আমি ওই ঘটনাটাকে পুরো আমার রচনায় নিয়ে এসেছিলাম, এবং আপনি অবাক হবেন, আমি ডিগ্রিতে বাংলাতে 78 পেয়েছি। বাংলাতে কিন্তু অনেকে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটাও একটা স্মরণীয় ঘটনা যে ওই ঘটনাকে কেন্দ্র করে আমি সেটা ফাইনাল পরীক্ষা রচনা পর্যন্ত নিয়ে এসেছি। ওটা আমাকে এখনো পীড়া দেয় যে মানুষ আসলে আমরা কতটাই ক্ষণস্থায়ী, আসলে একদম সত্যি খুব চিরস্থায়ী। মর্মান্তিক একটি ঘটনা, এবং এটা আসলে স্মৃতির পাতায় টুকে রাখার মতোই একটা কিন্তু ব্যাপার। একদম। এবং আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় আহ, যেগুলো আসলে সবসময় আমাদের মনে একদম গেঁথে যায় একদম। তো ভাইয়ার কি হচ্ছিল যে এই যে এত বছর ধরে শিল্পাঙ্কনের সাথে জড়িত থাকা, তো এখান থেকে আসলে ভালো দিকগুলো কি কি পেয়েছেন? ভালো দিক হচ্ছে সর্বোপরি মানুষ হতে হলে, একজন ভালো মানুষ হতে হলে শিল্প চর্চার বা সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মানুষের যদি আমি ডেফিনেশনটা বলি, মান এবং হুশ, এই দুইটা যার মধ্যে আছে সেই কিন্তু প্রকৃত মানুষ। আমরা তো রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের চারপাশে মানুষ দেখি, কিন্তু মান হুশ এটা কজন? তো সেই জায়গাটায় একজন মানুষ হতে হলে সংস্কৃতির বিকল্প নেই। কারণ আমরা জানি যে সংস্কৃতি চর্চা করে সে কখনো বকে যায় না, সে কখনো সন্ত্রাসী হয় না, সে মানুষ মানুষ খুন করতে পারে না, এবং সে নেশাগ্রস্তর জায়গাটা থেকে দূরে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে সবার চাইতে একটু ব্যতিক্রম হবে। একটু ব্যতিক্রম ডেফিনেটলি হবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে সে আন্তরিক হবে, মানুষের যে কোনো বিপদ আপদে সে এগিয়ে যাবে, এবং আর যাই হোক সমাজে সে ক্ষতিকারক হবে না। একদম। আমি জানি না ভাইয়া আমার যে রেগুলার শো গুলো রয়েছে ওগুলো দেখেন না কিনা। আমরা আমাদের যে প্রচেষ্টা প্রোগ্রামটি রয়েছে, আমাদের প্রচেষ্টা প্রোগ্রামটি মূলত হয় সকল স্বেচ্ছাসেবীদেরকে একটু ছোটখাটো অ্যাপ্রিসিয়েশন বলা চলে। সেখানে আমরা প্রত্যেকটা হচ্ছে হলো যে স্বেচ্ছাসেবীকে একটু অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি এবং তাকে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করি মূলত তার ভালো কাজগুলোর জন্য। এবং আমি সবসময় এই কথাটা বলে থাকি যে যারা বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তারা একটু হলেও ব্যতিক্রম সবার থেকে। একদম একদম। কেননা আমার কাছে মনে হয় যে যারা স্বেচ্ছাসেবী তারা যেই কাজটা করতে পারে আমরা সাধারণ যারা রয়েছে তারা ওই কাজটা করতে পারে না। যেমন ওরা ময়লা ড্রেনেও নেমে যাবে কাজ করার জন্য, কিন্তু আমরা কিন্তু নামবো না। আমরা অনেকেই ঘৃণা করব বা ছিছি করব, কিন্তু ওরা মনে করবে যে না, এটা আমাদের নিজের দেশ, নিজের মাটি, নিজের শহর, নিজের জেলা, তো আমরা নিজের। এবং এটা একেবারেই সত্যি, যারা এরকম সাংস্কৃতিক মনা বা শিল্পাঙ্গনের সাথে যারা জড়িত রয়েছে তাদের মন মানসিকতা একেবারেই ভিন্ন রকম সুন্দর বলা চলে। এবং তারা কখনোই কোনো সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত খুবই রেয়ার কেস, একদমই পাওয়া যায় না। এবং এরা এতটা আন্তরিক প্লাস এরা সকলকে নিজের করে নিতে পারে, এবং এরা যেখানে যায় নিজের পায়ের ছাপ রেখে আসতে পারে। একদম একদম। পায়ের ছাপ বলতে হচ্ছে হলো যে নিজের অবস্থাটা কাজের তারা ছাপ। একদম একদম ছাপ। একদম। এবং আমি যদি ভাইকে একটি প্রশ্ন করে থাকি যে আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে যে যুব সমাজ রয়েছে এরা অনেকটাই কিন্তু ধ্বংসের পথে বলা চলে? কারণ আমরা যদি বলি যে কিশোর গ্যাং, এটার উৎপাত কিন্তু অনেকটাই বেড়ে চলছে ভাইয়া বর্তমানে। একদম। আমাদের যদি আমরা মুন্সিগঞ্জ শহরটার কথা বলি, বিক্রমপুরের কথা বলি, আপনি দেখবেন অহরহ অনেক বেশি বেড়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয় এই কিশোর গ্যাং নিপাত করার জন্য বা হচ্ছে যে এই যুব সমাজকে একটু ভালো দিক দেখানোর জন্য এই যে সংস্কৃতি বা শিল্পমনার যে ব্যাপারটা রয়েছে এটা কতটুকু আসলে হেল্পফুল আমাদের যুব সমাজের জন্য? ধন্যবাদ আপনাকে। আমি সবসময় একটি কথা আমার হৃদয়ে বাজে এবং আমি বিভিন্ন অনুষ্ঠানে সেটা বলে থাকি, সেটা হচ্ছে যে আমাকে একটি খেলার মাঠ দাও, আমি সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি দেশ দেব। আমাকে একটি মঞ্চ দাও, আমি সংস্কৃতিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ দেব। তো মঞ্চ এবং মাঠ যদি থাকে, এবং যেটার বর্তমানে একেবারে পাওয়াই যাচ্ছে না, বিভিন্ন মঞ্চগুলো ধ্বংসের পথে, মাঠগুলোকে আমরা বিভিন্নভাবে ভরাট করে সেটা বিল্ডিং থেকে শুরু করে সবকিছুতে বাড়িতে পরিণত করছি, খেলার মাঠ বলতে নেই। তো এই মাঠের পরিমাণ যদি বাড়ে তাহলে তোমার আমার
ভাই বলো বা বোন বলো বা সন্তান বলো, তারা মাঠে খেলবে, হ্যাঁ তারা আনন্দ করবে, তারা তাদের মতো করে ঘুরে বেড়াবে, তাহলে অন্য যেই বাজে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো মাথায় আসবে না। তেমনি যদি মঞ্চ থাকে তাহলে সেই মঞ্চে সাংস্কৃতিক চর্চা হবে, সেখানে গান হবে, নাটক হবে, নৃত্য হবে, কবিতা আবৃত্তি হবে, সব ধরনের অনুষ্ঠান হবে। তো সেই জায়গাগুলো যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমরা এই যে বাজে চিন্তাগুলো করার সময় পাবো না। আর ছোটবেলা থেকে একটি কথা কিন্তু আমরা বারবার শুনে আসছি, সেটা হচ্ছে যে অবসর সময় হচ্ছে শয়তানের বন্ধু। একদম তো একদম। এখন এখন আমরা যেই সময়গুলো পাচ্ছি সেখানে এই যে একটি ডিভাইস, মোবাইলটাকে আমি ছোট করে দেখছি না, এই ডিভাইসটা কিন্তু আমাদের উপকারের জন্য। যেমন আমি যদি বলি যে আমরা বোম বা এই ধরনের রাসায়নিক বা এই ধরনের বিভিন্ন জিনিস যদি আমরা তৈরি করি, সেগুলো হচ্ছে দেশকে রক্ষা করার জন্য। তো এই মোবাইল হচ্ছে একেবারে যোগাযোগের মাধ্যমকে সহজলভ্য করার জন্য, সবকিছুতে যাতে আমরা একটি বাটন টিপলেই বিশ্বের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সমস্ত খবর থেকে শুরু করে সবকিছু দেখতে পাই। কিন্তু আমরা সেটার সুবিধা না নিয়ে অসুবিধাটাকে বেশি ভোগ করছি। আজকালকার যুব সমাজ থেকে শুরু করে অনেকেই রাত কেটে যাচ্ছে মোবাইলের মধ্যে থেকে। অনেক সময় সকালে সে ঠিক মতো স্কুলে যেতে পারছে না। এমন হচ্ছে যে মানে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, ভোর পেরিয়ে দিন থেকে দুপুর, কিন্তু একদম। তবু তার মোবাইল আসক্তিটা কাটছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু সবকিছু ড্যামেজ হয়ে যাচ্ছে। একদম। এবং নট অনলি দ্যাট, আমি যখন রিহার্সেল ডাকি, রিহার্সেলে দেখা যাচ্ছে যে আমি একটা ভালো কিছু বোঝাচ্ছি বা একটা নাটক সম্পর্কে তাকে ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি বা স্ক্রিপ্ট মুখস্থ করার কথা বলছি, সেটা সে না করে মোবাইলের মধ্যে ডুবে আছে। নট Reels অনলি দ্যাট, দেখতেছে, reels একদম দেখতেছে। একদম সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি তোমার সন্তানকে বলো, ভাইকে বলো, বোনকে বলো, আড্ডা দিতে পাঠালে সে আড্ডা দিয়ে আসলো। কোথায় ছিলে? আমি তো আড্ডা দিয়ে আসলাম বন্ধুদের সাথে। তো বন্ধুদের সাথে আড্ডাটা এমন, 10 জন বন্ধু, 10 জন বন্ধুই মোবাইল নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। একদম, একদম। কারোর সাথে কোনো রকমের কথোপকথন নেই, কারোর সাথে কোনো আলোচনা নেই, মোবাইলের মধ্যেই ডুবে থাকা। এবং একটা নির্দিষ্ট সময়ের শেষে সে বাড়িতে আসলো, কোথায় ছিল? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসলাম। তাহলে আমি আড্ডার সূত্র কি বলবো? না একদমই, আমি যেহেতু হচ্ছে যে একেবারে এই জিনিসগুলো খুব বেশি দেখেছি বা দেখছি। আমি মানে রিসেন্টলি আমি যদি 2 বছর আগের কথাই বলি, আমাদের কি হতো মানে পড়াশোনা শেষে সবসময় তো যাওয়া হতো না, যেহেতু আমি মেয়ে। একটা তো রেস্ট্রিকশন থাকে, তবু বাবা মা আলহামদুলিল্লাহ খুব ফ্রিডম দিছে। এবং তার মানে কোনো মানে থাকে না যে একটা সুযোগ নিয়ে নাও, কখনো সেই সুযোগ নিয়ে নিইনি। তবে ঘোরাফেরা অনেক হয়েছে, অনেক পড়াশোনার পাশাপাশি ঘোরাফেরাও হয়েছে। তো এরকম হতো যে আমি দেখতাম যে আমরা সব ফ্রেন্ডরা একত্রিত হয়েছি ঘাটে, সবাইকে বলতেছে চানি, চানোর উপর সবাই ফোনে জাস্ট একটা স্ন্যাপ নিলাম আমরা বা ছবি তুললাম, তোলার পর চাটা হয়তো অনেকে খাইছে অনেকে খাইনি, সবাই ফোনের মধ্যেই আমরা ফোন স্ক্রল করতেছি, কাজ করতেছি। রাত 9টা বেজে গেছে বা 10টা বেজে গেছে, আচ্ছা আসি, দেরি হয়ে যেতেছে, বাসায় যেতে হবে। কিন্তু আমরা কথাটা কি বললাম জানি না, বাসায় যেয়ে জাস্ট ওই ছবিটার একটা ডে, সবাই একটা ছবি তুলছে, এটা ডে এতটুকু। এবং আরো যদি বলি, আমি যদি এখন আমার ছোট ভাইকেও বলি তুমি বাইরে খেলতে যাও, ওর এরকম কই খেলবো, কার সাথে খেলতে যাবো? একদম একদম। আমার ফোনের মধ্যে আমার ফ্রেন্ডরা হচ্ছে যে ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, আমি ওদের সাথে খেলতেছি। মানে ব্যাপারটা খুবই অন্যরকম হয়ে যেত। এবং আমি যদি দেখি ওরা যদি একটা খেলার জায়গা পায়, মানে এটা তো ছিল নেগেটিভ সাইড, আমি যদি পজিটিভ সাইডটা বলি, যদি খেলার একটা জায়গা পায়, যেমন আমাদের এলাকাতে প্রতি মাসে বা 2 মাসে একটা 2টা ফুটবল ম্যাচ হয়। একদম। তো ওই ম্যাচগুলো যখন খেলতে যায়, মানে রিহার্সালের ব্যাপার থেকে একটু একটু যেহেতু ভালোভাবে খেলে, তো এই যে মানে দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে যায় এবং খেলা শেষে সবাই একসাথে পুকুরে গোসল করে তারপর বাসায় আসে এবং বাসায় এসে আবার নামাজ পড়তে যায়। তো এই জিনিসগুলো যখন না, তখন মনে হয় যে আমরা আমাদের ছোটবেলাটা দেখতেছি, যখন আমরা সবাই বিকেল হলে অপেক্ষা করতাম যে আম্মুর গেট খোলাটা কখন ফাঁকি দিয়ে আমরা বাইরে যে মাঠে সবাই খেলবো। এবার ওইটা লুকোচুরি খেলি, কানামাছি খেলি, দায়রা খেলি, কিছু একটা খেলি। কিন্তু বর্তমানে এই জিনিসগুলো একেবারেই পাওয়া যায় না। এবং ছোটবেলায় কিন্তু আমরা এরকম খেলতাম যে আমরা গল্প সাজিয়ে নাটক খেলতাম। একদম। ছোটবেলায় কিন্তু এটা অনেক হতো, আমরা অনেক নিজে নিজে গল্প সাজাতাম যে ভাই বিদেশ গেছে, বাসায় এসে দেখে যে আমরা মাকে টর্চার করতেছি, তারপর আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় ভাই। মানে এরকম বিভিন্ন ধরনের গল্প কিন্তু আমরা সাজিয়ে খেলতাম। কিন্তু বর্তমান বাচ্চা কাচ্চারা আমি 1% পাই না যে এগুলো করে, একদম সবাই না। ফোন নিয়ে পড়ে থাকে। এবং বর্তমানে বাবা মা মনে করে যে যে বাচ্চাদের যে কান্নাকাটিটা আছে, এটা কমানোর জন্য একমাত্র মাধ্যম
মোবাইল ফোন, এবং মোবাইল ফোনে এন্টারটেইনিং নামটা নিয়ে ফেসবুকে বিভিন্ন উদ্ভট সব কন্টেন্ট নামানো হচ্ছে, একদম যেগুলো মূলত আমাদের মস্তিষ্ককে আরো বেশি বিকৃত করছে ভাইয়া। যেমন আপনি যদি আপনার বাচ্চার হাতে ফোনটা দিয়ে দেন, আমরা তো ভালো মাইন্ডে দিলাম যে ও কিছু একটা দেখুক, শিখুক, খেলুক, কিন্তু হয় কি ওইখানে আমরা দেখলাম যে কার্টুনের মধ্যেও দেখাচ্ছে যে মাকে টর্চার করে বাসা থেকে বের করে দেব, বা বাবা মাকে মারছে, এরপর মাকে হলো যে বের করে দিয়ে আরেকটা মাকে আনছে। এইসব বিভিন্ন মানে উদ্ভট কন্টেন্ট এনে বাচ্চাদের মস্তিষ্কটাকে একেবারেই বিকৃত করে দিচ্ছে। সহজ কথা যদি বলি তাহলে হচ্ছে যে একটি সমাজকে, একটি জেনারেশনকে ধ্বংস করার জন্য যা যা দরকার হ্যাঁ, সবকিছু মোবাইলের মধ্যে আছে। একদম। এখন আমার মানে আমি যে বুঝবো, আমি বুঝে যে আমার সন্তানকে দেব, আমি তো সেটা করছি না। আমি আমার ওই যে তোমার কথাতে আমি যদি টেনে নিই যে আমি আমার কাজকে বাঁচানোর জন্য, আমার সময়কে বাঁচানোর জন্য আমি মোবাইল দিয়ে বাচ্চাকে রেখে দিয়েছি, আমি আমার মতো করে কাজ করছি, আর ও সেই মোবাইল নিয়ে আছে, ওর মধ্যে আর অন্য কোনো রকমের আগ্রহ তৈরি হচ্ছে না, আর ক্রিয়েটিভ কিছু ওর মধ্যে সৃষ্টি হচ্ছে। একদমই না। আগে কিন্তু আমরা বাচ্চারা দেখতাম যে ওরা যদি মাটি দিয়েও খেলা করে কিছু একটা বানাতো, বা এর পরে জেনারেশন দেখেছি আমরা ছোটবেলায় ওই যে একটা জিনিস থাকে না, একটার উপর একটা বসিয়ে একটা খেলনা ছিল, আমার নাম মনে নেই, আমার ছিল অনেকগুলো। তো ওরা কিন্তু ওগুলোতে কি সুন্দর মানে বাড়ি ডিজাইন করতো, মানে এক এক ধরনের দালান বানাতো, এগুলো আবার দেখাতো। কিন্তু বর্তমানে এগুলো একেবারেই নেই। সবাই শুধু চায় ফোনে ছবি তুলবো, টিকটক করবো। লাইক এতটুকু একটা বাচ্চা কি টিকটক করবে? আমি কোনো প্ল্যাটফর্মকে ছোট করছি না, বাট একটা তো লিমিটেশন থাকে, একটা লিমিটেশন সেট করা প্রয়োজন, কিন্তু যেটা ভাই আসলে হয়ে উঠছে না। তুমি ক্রিয়েটিভ কিছু করতে চাও, যেমন তুমি ধরো তুমি অভিনয় করতে চাও, একটা তো ভালো একটা প্ল্যাটফর্ম রয়েছে, নিজেকে আগে শিখাতে হবে। একটা কোনো কিছু আমি জন্মের পরে শিখে যাব না, ওই রেয়ার কেস একটা দুইটা যে অভিজ্ঞ হয়ে যায়, কিন্তু আমাকে তাকে শিখতে হবে। যেমন আমি পড়াশোনাই করতে চাই, ভালোভাবে আমি গ্রাজুয়েট হতে চাই, প্রথমে তো আমাকে সরয়া ABCD 1 2 3 4 এগুলো তো জানতে হবে। এগুলো না জেনেই তো আমি মানে হলো যে কোনটা, আমি তো যে কোনো মিস্ট্রি সলভ করতে পারবো না। কিন্তু ভাইয়া মানে বর্তমান প্রজন্ম নিয়ে আমরা আসলে যত কথা বলবো, আমাদের শুধু হয়তো ক্ষোভটাই প্রকাশ হবে, কিন্তু এর কোনো প্রপার সলিউশন আমরা হয়তো এই সমাজের জন্য এনে দিতে পারতেছি না। এটা আসলে ঠিক না, মানে আমাদেরকে সেই সচেতনতার জায়গাটায় আরো অনেক বেশি কঠিন হতে হবে। মানে আমি আমার সন্তানকে যদি কন্ট্রোল করতে পারি, যে ওকে বলে দিলাম ঠিক আছে তুমি দেখবে, কিন্তু এই জিনিস দেখবে, আর প্রতিদিন আধা ঘন্টার বেশি দেখতে পারবে না। হ্যাঁ, একদম একটা লিমিটেশন সেট করে দিতে পারি আমরা। এখন এই জায়গাগুলোতে আমরা যখন শাসন করতে যাচ্ছি, অনেক সময় ওরা অনেক ক্রেজি হয়ে যাচ্ছে, অনেক সময় বেয়াদবি করছে, অনেক সময় খারাপ বিহেভ করছে। তো এগুলো আসলে ছোটবেলা থেকে আমাকে ঘর থেকেই শুরু করতে হবে। আমি জাতীয় চিন্তার আগে আমি ঘর থেকে শুরু করলে আমার মনে হয় একটা সময় যে এটার একটা রেজাল্ট আসবেই। হ্যাঁ, আমি সবসময় বলছি প্রথমে আমি থেকে আমরা, এবং আমরা থেকে আসলে আমাদের বিষয়টা আসবে। এবং আমি যখন যেমন ভাইয়া যে কথাটা বলেছি, বাচ্চারা বেয়াদব হয়ে যাচ্ছে, এটা ভাইয়া খুব খুব খুবই সত্যি একটা কথা। যদি যেহেতু যে একটা স্কুলে জব করতেছি, দেখতেছি প্রায় প্রতিটা গার্ডিয়ানের একই কমপ্লেন, মিস ওকে ইচ্ছে মতো মাইর দেন, খুব বেয়াদব হয়ে যাচ্ছে, কোনো কথা শোনা না। কিন্তু আমরা যদি এটা নিজেদের ঘরের মধ্যে থেকে শুরু করতে পারি, যেমন ওকে দিয়ে আমরা একটা কাজ করানোর চেষ্টা করি, বাবা তুমি আমাকে 1 গ্লাস পানি এনে দাও, এই পরিবর্তে আমি তোমাকে একটা কিছু দেবো। ওকে ধরুন আমি ওকে একটা ড্রেসই কিনে দেবো, তোমাকে এই ড্রেসটা আমি তখনই দেবো যখন তুমি আমাকে এই কাজটা করে দেবে। এটা থেকে আমরা একটা লেনদেনের যে ব্যাপার আছে এটা আমরা শিখতে পারবো। এই বিষয়ে আমি একটা কথা বলি। বেশ কিছুদিন বলতে বেশ বছর আগে আমি আর তোমার ভাবি দুইটা গানের সাথে শুট করলাম। তো তোমার ভাবিরও ইচ্ছা ছিল যে একটু যাতে কাজ করে, তো একটা সুযোগ আসলো। তো সেখানে কাজের ফাঁকে তো ওটার মধ্যে ভিডিও করার সময় একটা ক্যারেক্টার লাগবে হচ্ছে নায়িকার ছোট পার্ট। তো আমার মেয়ে যে আছে রোজ, ফারদিনা ইশরাক রোজ, ও হচ্ছে ক্লাস 7 পড়ে, আর আমার ছেলে হচ্ছে রোহান, ও ব্ল্যাক ইউনিভার্সিটিতে CSC তে পড়ছে, ফার্স্ট সেমিস্টার গেল। তো তোমার ভাবির অনেক আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু ওই রকম প্রপার সুযোগ না আসার কারণে কাজ করতে পারেনি। তো রোজকে একদম রোজ ছোট, এখন ওকে বলছে যে মা তুমি এখানে বসে থাকবে, তোমার কাছ থেকে খেলনাটা নিয়ে যাবে, তুমি কান্না করবে। তো ও বলতেছে আমি খেলনা দিব না।
আমি খেলনা দিব কেন? বললাম যে মা তুমি জাস্ট এইটা খেলনাটা ধরে থাকবে, ও খেলনাটা নিয়ে চলে যাবে, তুমি কান্না করবে, এটার পরিবর্তে তোমাকে আরো 4টা খেলনা কিনে দেবে এবং 1 বক্স চকলেট দেবে। এই হচ্ছে রোজের অভিনয় জীবন শুরু। তো সেদিনও আমার মেয়েটা বলছিল যে বাবা তোমার মনে আছে যে তুমি আমাকে অভিনয় করানোর জন্য আরো 4টা খেলনা কিনে দেবে বলেছিলে, এবং আমি তখন করতে চাচ্ছিলাম না, এখন করতে চাচ্ছি। ওর অভিনয়ের প্রতি, আবৃত্তির প্রতি বা এই কালচারাল সেক্টরটার প্রতি অনেক বেশি আগ্রহ। তো আমি চেষ্টা করছি ওর জন্য ভালো কিছু মানে পেলে ওকে দিয়ে কাজ করাবো, কারণ এই জায়গাটাও অনেক বেশি পিচ্ছি। এই জায়গাটাতে টিকে থাকা, ভালো থাকাটা অনেক বেশি কষ্টকর। তো কারণ বর্তমান মিডিয়ার যুগে অনেক কিছু সহজলভ্য, কিন্তু সেই সহজলভ্যর জায়গাটা যদি নিজেকে কন্ট্রোল করা যায় এবং নিজের মন মানসিকতা যদি ভালো না করা যায়, তাহলে এই মিডিয়া লাইনে বা এই কালচারাল লাইনে টিকে থাকতে অনেক কঠিন। মূলত বলতে গেলে মিডিয়া লাইনে টিকে থাকাটা ভালো দিক দিয়ে অনেক দুষ্কর হয়ে উঠেছে ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি। ওই যে একটু আগে যেটা বললা যে টিকটক বা এই যে বিভিন্ন মোবাইল দিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, এতে করে মানে ভালো কিছু হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু তার চেয়ে খারাপ কিছুই বেশি হচ্ছে। যে জায়গাটায় আমাদের মূল সংস্কৃতির ধারাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ভালো আমার কিছু কাছে তো পাচ্ছি মনে না। হয় যে এটা বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। সেই জায়গা থেকেই তো আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আমরা আমাদের বাংলার কৃষ্টি মানে কালচার থেকে যেমন শুরু করে- দেখেন যে আপনাদের এবং আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু একটা হিউজ মানে গ্যাপ রয়েছে। আপনারা যেমন এই দিকটাতে খুব বেশি আগ্রহী, এবং আমি যদি বলি আমার থেকে যারা 10 বছরের বড় হবে ম্যাক্সিমাম, তারাও হয়তো বা জড়িয়ে আছে, কিন্তু আমাদের এই যে বাচ্চাদের দেখেন হাতে গোনা 2-3 জন, তাও আবার দেখবেন যে কোনো একটা লিঙ্কের থ্রু হয়তো বাবা মা জড়িত বা ভাই বোন বা চাচা কাকা কেউ না কেউ জড়িত, তার থ্রু তার আগ্রহটা এসেছে। ওই যে বললাম যে ক্রিয়েটিভ কোনো কিছু তো আমার মধ্যেই তো সৃষ্টি হচ্ছে না। মানে আমি আমার সন্তানকে তো ক্রিয়েটিভ করার জন্য কোনো চেষ্টা করছি না, আমি বরং তাকে আমার কাজের সুবিধার জন্য ও যাতে মর্জি না করে, ও যাতে ডিস্টার্ব না করে, আমি ওকে একটি মোবাইল ধরিয়ে দিচ্ছি। তো সেই জায়গাটা তো আমি আমাকে বা আমার প্রজন্মকে ধ্বংস করছি। না, ওই একটা অসুস্থ সমাজ বেড়ে উঠছে কিন্তু। ডেফিনেটলি আমি যতই চেষ্টা করছি যে আমি ওকে এখান থেকে কন্ট্রোল রাখলাম, কিন্তু স্কুলে যখন গেল, স্কুলে দেখা গেছে এমন ওর বান্ধবী বা বন্ধু আছে যে স্কুল ব্যাগে করে সেই মোবাইল নিয়ে গেছে। ভাই আমি যদি বলি এই জিনিসটা আমি প্রচুর নোটিস করতেছি। হুম। লাইক বাচ্চারা এখন কেমন যেন মানে একদমই কেমন হয়ে যাচ্ছে, যেমন স্পেশালি যারা একটু বড় ক্লাস উঠে যাচ্ছে 7, 8, 9, 10, 6 এর বাচ্চা অতটুকু সাহস দেখায় না, 7 থেকে এই জিনিসটা শুরু হয়। ফোন নিয়ে যায়, যেমন 7-8 এর বাচ্চাদের কিন্তু মেয়ে বাচ্চাদের লিপস্টিক ইউজ করার কথা না, ওদের মধ্যে এখন ওই বিষয়টা আসেনি, কিন্তু ওরা ইউজ করা শুরু করছে। এবং 9-10 এর বাচ্চারা ওরা বিভিন্ন উল্টোপাল্টা জিনিসও ক্যারি করতেছে সাথে, এবং স্কুলের ওয়াশরুমে বা স্কুল পেরিয়ে তারপরে বা স্কুল শুরুর আগে ওরা ওগুলো নিতেছে। তো এই জিনিসগুলো দেখে না মানে খুবই অবাক হই বা খুবই ফেড আপ লাগে ভাইয়া, যে এমন কেন হচ্ছে, ওরা কি প্রপার গাইডেন্সটা পাচ্ছে না, নাকি আমাদেরই কোনো ভুল যে আমরা ওদেরকে ঠিকভাবে গাইড করতে পারতেছি না, যে এই জিনিসটা আমরা তোমাদের ভালোর জন্য বলছি যে তোমাদের এটা করা উচিত না, কিন্তু হচ্ছে কি আমাদের বলার পর উল্টা আমাদের আরো সম্মানহানি হচ্ছে। একদমই মানে না। ওই যে বললাম যে আমি চেষ্টা করছি কিন্তু মন থেকে করছি না, আর মন থেকে চেষ্টা করলে আমি সিস্টেমে বাধা। একদম। এবং ভাই আপনি যদি বর্তমান সমাজে হয়তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সাথে আমার থেকে ছোট বা আমার সমবয়সী কারো একটু ধাক্কা লাগলো, আপনি হয়তো ওকে কিছু বললেন না, উল্টো দেখবেন যে ও আপনাকে কিছু একটা বলে বসেছে। রিঅ্যাক্টটা অনেক বেশি। হ্যাঁ, যে রিঅ্যাক্টটা আরে অনেক বেশি। দেখে চলতে পারেন না ভাই। এটার কারণ আমি বলবো একটাই, সেটা হচ্ছে যে আমরা আন্তরিক না। মানে এই যে দুজন কথা বলছি, আমাদের কথায় কিন্তু সময় কেটে যাচ্ছে, আমরা দুজন কিন্তু মন খুলে অনেক কিছু আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে। যদি কথা না বলি তাহলে কোত্থেকে আসবে? আমরা জার্নি করলাম, একটা বাসে করে যাচ্ছি, কথার কথা আমি এখান থেকে মুন্সিগঞ্জ থেকে হয়তো ঢাকা যাচ্ছি এটা কাজের জন্য, অনেক সময় যাত্রা পথে জ্যামে পড়ে গেলে 3 ঘন্টাও লাগে। কিন্তু এই 3 ঘন্টা আমি কি করলাম, আমি আমার পাশের জনকে জানলাম না। আমি পাশের জনের সাথে একটা ইয়ারফোন লাগিয়ে হ্যাঁ ফোন আমি স্ক্রল আমি করলাম। আমি ই করলাম, আমি ফোন নিয়ে ব্যস্ত, সেও ফোন নিয়ে ব্যস্ত, অথবা আমি তার সাথে কিভাবে শুরু করব, কি কথা বলবো, সে কি মনে করবে, আসলে বলা ঠিক হবে কিনা, আমি কেনই বা তার সাথে কথা বলবো, সে এমন কে যে তার সাথে আমার কথা বলতে হবে। এই যে ইগো প্রবলেম বা নানান চিন্তা ভাবনা থেকে শুরু করে আমি তার সাথে কথা বললাম না।
আমার এই জায়গাটায় মানে শ্রদ্ধেয় গোলাম হাবিবুর রহমান মধুদার কথা মনে হয়। মধুদা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন, উনি এখন দুনিয়াতে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। যে পথে ঘাটে সবখানে বন্ধুত্ব খোঁজো, বন্ধু খোঁজো এবং বন্ধুত্ব গড়ে তোলো। তাতে যত বেশি কথা বলবে, যত বেশি আলোচনা করবে, যত বেশি মানুষের সাথে মিশবে, তত বেশি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আসবে, তত বেশি ভালো মানুষ হওয়ার চাইবে। এই জায়গাটায় আরেকটু যদি বলি যে আনোয়ার হোসেনের নাম শুনেছে কিনা আমি জানি না, ওনাকে বাংলার নবাব বলা হতো। তিনি অনেক ফিল্মে অভিনয় করেছেন। তোমাদের যারা অন্য বাবা মা আছে বা বড় ভাইয়েরা আছে তারা আনোয়ার হোসেনকে চিনবে। তিনি আমাদের বাংলাদেশের অভিনয় আইডল হ্যাঁ, অনেক ভালো ভালো ছবিতে তিনি কাজ করেছেন। তো আনোয়ার হোসেন আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছিলেন মুন্সিগঞ্জে প্রায় 1 বছর। তিনি বলেছিলেন ফরিদ চুরি করা শেখো। আমি টাকায় আছি, চুরি করা শিখবো মানে এটা কেমন কথা বলবো? বললো যে মানুষের অ্যাটিটিউড, মানুষের খারাপ গুণ, ভালো গুণ, সব গুণ তুমি চুরি করতে শিখো। তার মধ্যে থেকে তুমি যেটা ভালো সেটা নিবে, আর খারাপটাও দেখবে, খারাপটা দেখে তুমি সেটাকে বর্জন করবে। তাহলে তুমি তত বেশি ক্রিয়েটিভ হতে পারবে, যত বেশি মানুষের সাথে মিশবে, মানুষের ভালো মন্দ দিকগুলো তোমার মধ্যে আশ্বস্ত করতে পারবে, আত্মস্থ করতে পারবে। তো সেই জায়গাটা আমি আসলে চেষ্টা করি, এখনো শিখছি। একটা রিক্সাওয়ালার সাথে আমি উঠলেই রিক্সাওয়ালার সাথে কথা বলি। আমি একবার হয়েছে কি মজার ঘটনা বলি। তো এই যে মানুষের সাথে মেশার কথা বলছে, তো আমরা র্যাঙ্কসে সুপারমার্কেট যে আমাদের 71-এর যে চত্বর, ওখানে আমরা বন্ধুরা আড্ডা মারতাম। তো সেখানে র্যাঙ্কসের সামনে সিঁড়িতে বসে আড্ডা মারছে। তো এর মধ্যে এক পাগল এসে আমার পাশে বসলো আর কি। তো বসার পরে আমি বললাম যে তোমার নাম কি? বলে নাম দিয়া কাজ কি? নাম নিয়েই তো তত রকমের ঝামেলা। তোর নাম আবুল, আমার নাম আবুল, আমার বাপের নাম আবুল। 3 আবুলি মিল্লা ঝগড়াঝাটি হলে একজন একজনের মাথা ফাটাই দিল, তারপর জেল জরিমানা, তারপরে ফাঁসি। কিন্তু আপনার বাড়ি কোথায়? বাড়িতে কি হয়? এই বাড়ি নিয়েই তো ঝগড়া যাচ্ছে। এই বাড়ি সে দখল করবো, সে দখল করবো, এই বাড়ি নিয়ে মামলা হইব, হামলা হইব, তারপর জেল জ্বালা বাড়িব, তারপরে ফাঁসি। আমি দেখতেছি যেটা তাকে জিজ্ঞেস করতেছি সবকিছু শেষে সে ফাঁসিতে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে আমি বললাম একদম, তো আমি বললাম আপনি বিয়ে করেছেন? তোর এত কথা বলার দরকার, তুই এত কথা কেন জানি? ঠাস করে আমার গালে একটা থাপ একদম জোরে। তো আমি তাকায় রইলাম, আমার চোখের পানি পড়তেছিল। কবে ঘটনা? একদম। তো এটা কবে ঘটনা? এটা আজকে থেকে 20 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি খুব ইন্টারেস্টিং আর কি শুনছি এটা। হ্যাঁ, তো মানে এই যে বিষয়টা যে একজন মানুষের সম্পর্কে তো জানলাম, মানে তার মধ্যে কি সে নিশ্চয়ই কোনো এরকম হামলা মামলার শিকার হয়েছে, যে জন্য সে ওই হামলা মামলা থেকে তার বাড়ি ঘর বা জায়গা জমিন অথবা তার কাছের কাউকে মেরেছে বা মেরে ফেলেছে। সেই কষ্ট থেকে সে মেন্টালি শকড হয়ে সে পাগল হয়ে গেছে, এবং তার মধ্যে কথোপকথন আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। এখন পাগল বলতে তো আমরা সেই চুল ছিঁড়া থেকে শুরু করে একটা কিছু বুঝি, কিন্তু সে একদম শান্তশিষ্ট। সে কথা বলতেছে, তার কথা শুনে মনে হচ্ছে সে ভালো, মানে তার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু কথা বলতে গেলেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা প্রবলেম। সে সব কিছুর পরে নিয়ে তাকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। তো এই যে ক্রিয়েটিভ, মানে ওই মানুষটাকে আমার এখন আমি মনে রেখেছি, তার কথাবার্তা, অ্যাটিটিউড। তো তুমি রিক্সায় যদি ওঠো, তুমি দেখবা যে এক একজন রিক্সাওয়ালার কিন্তু চরিত্র এক এক রকম। ভাইয়া আমার না এই জাস্ট এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমার এটা কেন হয় প্রতিদিন সকালে, তো মানে আমি একেবারেই সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। তবে আলহামদুলিল্লাহ এখন তবু মানে ঘুমের রেস্টটা, মানে যখন চুপ করে থাকি, চুপ করে যখন মিশুকে বসে থাকি, তখন তো ঘুম আসতে থাকে, বাতাস লাগতে থাকে। তো আমি কি করে ঘুমটা কাটানোর জন্য হলো, আমি প্রত্যেকদিন যেই মিশুকে উঠে মিশুকে আমার সাথে মানে কথা বলি। প্রথমে জিজ্ঞেস, আচ্ছা মামা আপনি রাস্তাটা ঠিকভাবে চেনেন তো? আমি তো এই রাস্তা নিয়ে এই রাস্তায় যাবো। তারপরে মামা আপনাদের বাসা কোথায়? আপনাকে তো মুন্সিগঞ্জের মনে হইতেছে না। আর মুন্সিগঞ্জের হলে তো কথা জমে যায় যে অন্য ডিস্ট্রিক্টের মুন্সিগঞ্জের মামারা কেমন, আর অন্য ডিস্ট্রিক্ট হলে আপনাদের এখানে সবচেয়ে ভালো কি পাওয়া যায়? আপনি আমাকে কবে ওইখানে নিয়ে যাবেন মামা বলেন? আমি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো, আপনি আমাকে আপ্যায়ন করবেন কিভাবে? মানে এই যে একটা আন্তরিক। এবং আমি যদি বলি আমার ফোনের মধ্যে না হলেও 50-এর অধিক রিক্সাওয়ালা মামার নাম্বার পাবেন। যে ইভেন মানে এরকম আছে যে এর কিছুদিন আগে হুট করে মানে রাতে আমার ছোট বোন খুবই অসুস্থ হয়েছে, এবং আমি আমার বাসায় আর কি বড় কোনো ছেলে নেই। তো যেহেতু আমি সবার বড়, তো আব্বু অসুস্থ, তো আমার উপরে দায়িত্ব যে ওকে নিয়ে যাবো। আমি খুব প্যানিক করা শুরু করলাম, আমি ওকে কিভাবে নিব। মানে আমার ফোনে যে এতগুলো রিক্সাওয়ালা আমার নাম্বার আছে আমার তাও মনে নেই। আমি আমার এই মানে রোজাতে কাবিন হয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে কল করলাম, বললাম আমি তো মিশুক পাইতেছি না, তুমি বের হও দেখো পাওয়া নাকি। তো তখন আমি যেহেতু অনেক সংগঠন করি, তো এই আমার কিছু মনে হচ্ছে সংগঠন করাটা আসলে একটা ব্লেসিংস।
বিপদে আপদে সবসময় সবাইকে পাওয়া যায়। তো আমি আমার খুবই কাছের একজন বড় ভাই, খুবই কাছের বলতে ভাইয়া সবসময় খুব স্নেহ করে, এবং রুইয়াম ভাইয়া, আবু মোহাম্মদ রুইয়াম ভাইয়া। তো রুইয়াম ভাইকে আমি কল করলাম যে ভাইয়া, মানে আমি খুব কাঁপতেছি, প্যানিক করতে, ভাইয়া আমার বোনের অবস্থা তো খুব সিরিয়াস, ওকে আমার হসপিটালে নিতে হবে। ভাই বললো তুই চিন্তা করিস না, আমি আসতেছি, আমাকে 10-15 মিনিট টাইম দে। তো তারপর আমি ভাইকে বললাম, ভাইকে বললো যে আপু আমি বের হয়ে গেছি, মিশুক পেয়ে গেছি, আমি আসতেছি, তুই আপুকে নিয়ে বের হ। তো এই যে রাত 1টা বাজে আমি একটা মানুষকে পেলাম, নিজের সাথে কিন্তু আমি তাকে লাগালাম, এবং কোনো দাবি ছাড়া সে আমার জন্য কাজ করলো এবং আমার পাশে দাঁড়ালো। এই জিনিসটা কিন্তু সবাই করে না। এটাই তো মানে এটা হচ্ছে প্রথমে কিন্তু আমি একটা কথা বলেছি যে মানুষ চারদিকে হাজার মানুষ, কিন্তু মানুষ কয়জন, প্রকৃত মানুষ কয়জন। তো এই যে সেবামূলক সংগঠনগুলোর সাথে মানে সে জড়িত, যেমন আমি কিন্তু রোভার্সও করেছি, আমি সরকারি হরঙ্গা কলেজের সিনিয়র রোভারমেট ছিল। আমার স্কুল জীবন হচ্ছে পিটিআই এর পরে হচ্ছে কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে হরগঙ্গা, তারপরে হচ্ছে ঐতিহ্যবাহী স্কুল এবং ঐতিহ্যবাহী কলেজ থেকে আসলে ভাইয়ের পড়াশোনা একদম, করা। আর তারপর হচ্ছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর এলএলবি করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো প্রতি ক্ষেত্রে হরঙ্গার আমি সিনিয়র রোভারমেট ছিলাম, এবং জগন্নাথেও আমি রোভার্সের দায়িত্ব পালন করেছি। আমি ভাইয়া কিন্তু রেড ক্রিসেন্টে রয়েছি, Good. মানে আমি অনেকগুলো সংগঠন করি, মানে সবগুলোই যে করি এরকম না, যেগুলো মনে হয় যে আমি যেগুলোতে কাজ করতে পারবো, যেখানে কাজ করে শান্তি পাবো। যেমন বর্তমানে সবাই কাজ করে ম্যাক্সিমামই ময়লা আবর্জনা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, এই কাজটা কিন্তু মুন্সিগঞ্জে খুব চলছে। তো আমার কাছে মনে হয় যদি আমরা একটু ভিন্ন ভাবে একটু এগোতে পারি, একটু ভিন্ন ভাবে কাজ নিয়ে, যেমন আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। এই জন্য যেমন আমার একটা স্কুলে জব করা, নিজের স্বার্থ তো অবশ্যই রয়েছে, নিজের স্কিলস ডেভেলপ হচ্ছে, এবং ফিনান্সিয়ালিও আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চাদের সাথে মিশে আমি আসলে জানতে পারছি, শিখতে পারছি যে একটা বাচ্চাকে মূলত সামলাতে কিভাবে হয়। একদিন 2 দিনে তো এটা জানা যাবে না, এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে এখন যে কোনো বাচ্চা নিলে আমি ওকে সামলাতে পারবো, ও যতই মানে যেমনই হোক না কেন। এবং এরপরে যেটা ভাইয়া যে কর্মসংস্থান নিয়ে কাজ করার চেষ্টা করছি, যে নিজের কিভাবে দক্ষতাটা এনে, মানে ভালোভাবে তোমার স্কিল থাকলেই তো তুমি একটা ভালো কাজ পাবা। তো আমরা আসলে কর্মসংস্থান নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং দক্ষতা প্লাস যোগ্যতা নিয়েও কাজ করছি আমরা, যেখানে আমরা এটাকে ডেভেলপ করতে পারবো। আমরা যেখানে বিভিন্ন সংস্থান রয়েছে যারা ট্রেনিং করে, এদের সাথে যোগাযোগ করে আমরা কাজ করার চেষ্টা করছি দুর্জয় তারুণ্যের মাধ্যমে। বাহ। এটা মানে 1 বছর করতে হলো, এবং 1 বছর বেস্ট ভলান্টিয়ারেরও একটা অ্যাওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এরপরে রেড ক্রিসেন্টে রয়েছে, এবং আমি রেড ক্রিসেন্টকে সবচেয়ে বেশি মনে প্রাণে ধারণ করি, কারণ এরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ায়। মানে রেড ক্রিসেন্ট, রোভার্স আর হচ্ছে হ্যাঁ বিএনসিসি। হ্যাঁ একদম। আমিও যে বললাম যে হরঙ্গাতে মানে স্কুল জীবন থেকে রেড ক্রিসেন্ট, কিন্তু হরঙ্গাতে গিয়ে একেবারে প্রপার ভাবে আমি রোভার্সের সাথে সম্পৃক্ত হই, এবং এই যে মানুষের সাথে একেবারে মানুষের দ্বার প্রান্তে গিয়ে কাজ করা, এবং এই যেই মেন্টালিটিটা আমাদের মধ্যে তৈরি, তোমার আমার মধ্যে এই মেন্টালিটি, আমার কাছে ভাই এখন মনে হচ্ছে যে আমাদের কথা জমে ক্ষীর, এবং এই কথা হয়তো আজকে শেষই হবে না। সেটাই বিষয়টা হচ্ছে যে রাস্তায় মানে বের হলে তুমি কলার খোসা দেখলে তুমি কিন্তু একবারও চিন্তা করবে না যে আমার হাতে ময়লা লাগবে, তুমি কিন্তু কলার খোসাটা মনের অজান্তেই সাইডে ফেলে দিচ্ছ। একটা কাঁটা দেখলে বা হয়তো আপনি আমি বসে একসাথে চা খাচ্ছি, আমি যদি আপনাকে কাপটা ডাস্টবিনে ফেলতাম, আমি ভাবে বলবো ভাই আপনি এটা এখানে ফেলেন না প্লিজ, আমাকে দেন, আমি নিয়ে ডাস্টবিনে ফেলি দরকার হলে। এজন্যই হচ্ছে যে আমাদের সন্তানদেরকে বা এই প্রজন্মকে এই ধরনের স্বেচ্ছাসেবকমূলক বা কালচারাল যে সংগঠনগুলো আছে এগুলোর মধ্যে সম্পৃক্ত করতে হবে আসলে। এবং ভাইয়া এগুলো যে শুধু আমাদের মানবিক বা নৈতিক হতে শিখে এরকম না। আমি যদি আপনাকে বলি, এখন বিএনসিসি তে যে আর কি ক্যাডেট রয়েছে, আমি জানি না আসলে কি বলে বিএনসিসি যে হচ্ছে ওই যে ক্যাডেট করব, হ্যাঁ ক্যাডেট কোর বলে এক্স্যাক্টলি। তো ও যে ছিল, ওকে আমি একদম ছোটবেলা থেকে দেখছি, যেহেতু আমরা বেচমেট, এবং এখন যে রেড ক্রিসেন্টের যে টিম লিডার রয়েছে ওই আমার হাজবেন্ড। তো মানে আমার মূলত এগুলোর সাথে জড়িয়ে থাকে সবচেয়ে বেশি। এবং বিএনসিসি ওর কথা কেন বলছে, আমি ওকে ছোট থেকে দেখেছি, যেহেতু আমরা একসাথে এক কোচিং এ পড়েছি। ও একদমই শান্তশিষ্ট ভদ্র একটা ছিল, এক কোনায় পড়ে থাকা, মানে ওকে নিয়ে থাকে না, এক একটা টিচার কিন্তু এক একজন ফেভারিট থাকে, মাতামাতি থাকে, ও ভালো করবে বা ও খারাপ করবে, ও না ভালোতে না খারাপে, এক কোণে একদম চুপচাপ, একদম ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলতো না, ইভেন আমাদের সাথেও কথা বলতো না, খুব শাই ফিল করতো। এবং এই ছেলেটা মানে আমি যদি হচ্ছে যে আমার ক্লাস 6 এর পরে সেই বন্ধু মাহিরকে দেখি, পুরো ডিফারেন্ট একটা মানুষ। আমি যদি এখনের মাহিরকে দেখি, পুরো ডিফারেন্ট একটা পার্সন। ও মানুষের সাথে এত আন্তরিকভাবে কথা বলতে পারে,
নিজের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা মানে এত সুন্দরভাবে পালন করে, মাশাআল্লাহ। মানে ওকে দেখলে মাঝে মাঝে খুব ভালো লাগে যে একটা ছেলে ইন্ট্রোভার্ট থেকে সরিয়ে এসে এই যে নিজের কমিউনিকেশনের যে স্কিলটা রয়েছে এটা এত ভালোভাবে ডেভেলপ করেছে, মাশাআল্লাহ। বিষয়টা কিন্তু তাই যে আমি যত মানুষের সাথে মিশবো, যাদের সাথে কথা বলবো, আমার অভিজ্ঞতা বাড়বে এবং মানুষের সাথে কথা বলতে গিয়ে তার সাথে আমার নতুন করে পরিচয় হবে। আমার বিপদে আপদে কে কখন কাজে লাগবে আমি কিন্তু জানি না। তো সেই ক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনে চলার পথে সর্বক্ষেত্রে আমার কোনো না কোনো মানুষের প্রয়োজন হয়ে পড়বে, সেটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে আপার লেভেল পর্যন্ত। একদম। আজকে এই কালচার করার কারণে আমার যেটা হচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে সার্কেল তো অনেক বড়, এক এক দিকের এক এক সার্কেল। তো কারো প্রবলেম হলো হসপিটালে, হয় ফোন করে দিলাম অথবা সরাসরি হাজির, তার বিষয়টা একেবারে আলাউদ্দিনের চেরাগের মতো সমাধান হয়ে গেল। যেটা যে রুগী দেখাতে গিয়ে বিশাল লাইনের দরকার হলো, বা কেবিন পাচ্ছে না, বা একটা প্রবলেমে পড়ছে, বা ডাক্তার প্রপারলি ম্যানেজ করে কিন্তু এই মানুষটা চেষ্টা করে। একদম 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 100%। পাসপোর্ট অফিসের বেলাতেও তাই হচ্ছে, বা অফিসিয়ালি যে কোনো, যেমন আমি যেহেতু পুরসভাতে জব করছি, তো এখানে কিন্তু একটা সাংঘাতিক সেবার একটা জায়গা, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন একটা জবের ব্যবস্থা করে দিয়েছে যে যেখানে আমি টোটাল একটা সেবা দিতে পারছি, আবার সেবার বিনিময়ে আল্লাহ আমাকে রুটি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। এটা কিন্তু সবার ভাগ্যে হয় না যে আমি মানুষের সেবা করে আমার সংসার চালাতে পারছি। তো যে জন্য আর পৌরসভা জব করার একটাই কারণ হচ্ছে যে আমি কালচারটাকে ঠিক মতো করতে পারবো। কারণ নাটকের পাশাপাশি এমন কিছু জব করতে হবে যে ওইখান থেকে কিন্তু এমন না যে ফুললি ইনকামটা আসবে, কিছু তো ইনকাম ডেফিনেটলি আসে, কিন্তু পাশাপাশি কিছু না থাকলে জীবনও চলবে না। তো সেই জায়গা থেকেই জব শুধু করা, একদিক দিয়ে তো এগুলো হবে না, মানে বিভিন্ন সেক্টরে নিজেকে ছড়িয়ে দিতে হবে। একদম। তো সেই জবের জায়গাটা আমার সেকশনে কিন্তু কাজ না, আমি যেই সেকশনে কাজ করছি তার মধ্যে যে আমার কাজ তার সাথে ওটা মিলে না, কিন্তু আমি দেখা গেছে আমার সেকশনের কাজ রেখে আমি একটা মানুষকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি, এবং সেটা অনেক সময় আর্থিক ভাবে ছোটখাটো একটা সার্টিফিকেট বা কিছু একটা লাগবে, 100 টাকা বা 200 টাকা বা 150 টাকা ফিস, আমি ওটা অনেক সময় নিজেই দিয়ে দিচ্ছি, কিন্তু লাগবে না। এখন বন্ধুদের ক্ষেত্রে তো বিষয়টা একেবারে মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ফরিদের কাছে গেলে সার্টিফিকেট বাসায় চলে আসবে। এখন তুমি তোমার বান্ধবী বা বন্ধুর কাছ থেকে কিন্তু ওই 150 টাকা ফিস চাইতে পারবা না। আমি নিজেই নিব না, কেন নিব? একদম বন্ধু একদম আমার। একদম। তো এই জায়গাগুলো নট অনলি বন্ধু, যেহেতু কালচার করে সেই পরিচয়ের জায়গাটাও তো অনেক ব্যাপক। তো এটা আসলে আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি চেষ্টা করছি একটা মানুষকে সহযোগিতা করার জন্য এবং কাজ করার জন্য বা তার পাশে থেকে হেল্প করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে মানুষের জন্য কাজ করলে আল্লাহ কোনো কিছুতেই ঠেকায় রাখে না। না, এটা অনেক একদমই। বড় পাওনা। একদম। আমি যদি ভাই আপনাকে একদম রিসেন্ট একটা ঘটনা বলি, মানে গত মাসে এরকম হয়ে গেছে যে 26-27 তারিখে সবার হাতে একদম খালি খালি থাকে, মাসের শেষ। তো আমার হাতে একদমই কিছু কম টাকা আছে, আমি এর থেকেও ছোট একটা অ্যামাউন্ট নিয়ে বলি, যেমন আমার কাছে 30 টাকা আছে এবং আমার বন্ধু আমার কাছে 30 টাকাই চেয়েছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমার কাছে আছে, নিয়ে নে। কিন্তু পরবর্তী মোমেন্টে আমি কিভাবে চলবো আমি জানি না। আলহামদুলিল্লাহ এর পরবর্তী মোমেন্টে আমার কাছে 100 টাকা চলে আসছে, 30 টাকা ছিল। মানে এটা কি আমার কাছে মনে হয় হয়তো হয়তো এটা আল্লাহরই একটা একদম, ব্লেসিং। আল্লাহ। এবং এরপর আমি যে আমার বন্ধুকে 30 টাকা দিলাম, ও নিজেও কিন্তু জানে যে আমার হাত খালি, ও বুঝতে পারে। মানে আমাদের ফ্রেন্ডদের ব্যাপারটাই তো এরকম হয়ে থাকে, একদম। কিন্তু বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়। 30 টাকার পরিবর্তে ও তখন আমাকে 50 টাকা দিয়ে বলে ভাই তুই আমার তরফ থেকে একটা চকলেট কিনিস। বাট এটা চকলেটের জন্য ছিল না, এবং এরকম না যে আমি ওই 30 টাকার থেকে যে লাভ্যাংশটা আছে ওইটা পেয়ে আমি খুব খুশি বা আনন্দিত, এবং এরপর ওর যখন 50 টাকা দরকার হবে আমি হয়তো ওকে 100 টাকা পাঠিয়ে দিব। ব্যাপারটা এরকমই হয়েছে। এবং আমি তখন একটা যেটা কথা বলতে নিচ্ছিলাম, আসার সময় যখন হসপিটাল থেকে আসার সময় যখন রিক্সার প্রয়োজন হলো, কোনো রিক্সাওয়ালা আমার নেই, তো একটা রিক্সাওয়ালা ওদিক যাচ্ছিল, মানে হসপিটালের উল্টো পাশে যাচ্ছিল। তো আমাকে যখন বললো যে মামা আপনি কোথায় যান, আমি বললাম যে কোর্টের সামনে যাবো। তো বলছে মামা আমার 10টা মিনিট লাগবে দিয়ে আপনি নিয়ে আসবো, আপনি আমার জন্য অপেক্ষা করবেন? আমি যে জি মামা আমি অপেক্ষা করতে। তো উনি আসতে আসতে আরো না হলো 10 থেকে 15টা মিশক গেল। না আমি বলতেছি আপু একটু অপেক্ষা করে, আমি ওনাকে কথা দিচ্ছি আমরা 5টা মিনিট দেখি যদি নাচ চলে। তো উনি এসে বললো যে ওনার ভাড়া দিতে একটু দেরি হতেছে, আপনি অপেক্ষা করছেন ভালো লাগলো। তো এরপরে হচ্ছে যে আমরা অনেক রাত হয়ে গেছিল, বোনও একটু ভালো ফিল করছিল, তো ভাবলাম কিছু একটা খাই, কোনো একটা রেস্তোরাঁ তো খোলা থাকে মুন্সিগঞ্জে। তো আমরা পুরোনো বাস স্ট্যান্ডের ওইখানে মানে রেস্তোরাঁ থেকে একটু পরোটা ভাজি নিয়ে নিলাম, তো নিয়ে মামাকেও দিলাম। আর দেন হচ্ছে হলো যে আমরা মামার সাথে গল্প করতে করতে আসলাম,
পরে আমি জানলাম যে উনি মুন্সিগঞ্জের স্থানীয়, কিন্তু উনি দিনে মিশুক চালায় না, রাতে রাতেই শুধু মিশুক চালায়, এবং রাতে একদম খোলা মানে নিজের শহরটাকে দেখে এবং খুব এনজয় করে উনি। এবং ওনার কাজ করার ধরনটা আমার খুব ভালো লাগলো, এই যে কথা বলার মাধ্যমে ওনার ভালো লাগার ব্যাপারটা আমি জানতে পারলাম। এবং এর মধ্যে আমার মনে হলো উনি রাতে পারতেছে, আমি রাতে না পারি, আমি ভোরবেলা উঠতে পারবো। এই যে একটা কিছু আমি নিজের মধ্যে ধারণ করলাম ওনার থেকে, এই জিনিসটা আসলে আমাদের শেখা উচিত। এবং ধারণ করার মাধ্যমে যদি আমাকে বলো তুমি পাইলা কি, সকালে তোমার ঘুমটা নষ্ট, মোটেও না, একটা আত্মতৃপ্তির ব্যাপার কিন্তু রয়েছে। সকালে উঠে আমি যদি সকালের আবহাওয়াটা দেখি এবং যে মানে একদম কি বলে তাজা প্লাস সতেজ যে নিঃশ্বাসটা নিতে পারতেছি, মানে আলহামদুলিল্লাহ, এটা সারা দিন গুলো আমি পাই না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে আল্লাহ দিন কেন দিয়েছে আর রাত কেন দিয়েছে, এই জায়গাটাই যদি আমাদের মাথায় আসে যে দিন দিয়েছে কাজ করার জন্য আর রাত দিয়েছে রেস্ট নেওয়ার জন্য, তো সেই জায়গাটা যদি আমরা একটু ফিল করি না, তাহলে আমরা হয় কি কোথাও ট্যুরে গেলে একেবারে খুব ভোরে উঠি, বা ওই তখন মনে হয় আল্লাহ সকাল কত সুন্দর, সূর্য কত মায়াবী। আমি যখন ট্যুরে যাই হয়তো বা রাত 2টা থেকে 4টা পর্যন্ত হয়, 4টার দিক থেকে ভাইয়া শুরু হয় হালকা হালকা মানে একটু আলো আসা, এবং ভোর হওয়াটা ভাইয়া এত সুন্দর। আমি মানে আমার এখনো মানে চোখের সামনে ভাসতেছে, আমি যখন রাঙামাটি যাইতেছি, রাঙামাটি না সীতাকুণ্ড, যে কোনো একটা জায়গায় যাইতেছি, এবং আমি সকালে আমার কাছে মনে হলো আমি যে নোয়াখালী ফেনী পাইতেছি, এবং বিশাল ধান ক্ষেত, এবং ওই সাইড দিয়ে সূর্যটা উঠতেছে, পাহাড় আছে একটু, ভাইয়া এত সুন্দর একটা দৃশ্য। এবং কি বলবো ভাইয়া, মানে এত সুন্দর দৃশ্য, মানে আল্লাহর তৈরি, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত নিখুঁত। ভাই আমরা যখন অবজার্ভ করি বিষয়টা তখন জানতে পারি। মজার একটা ঘটনা খুব মনে পড়ছে, একটু জি বলবো? জি ভাইয়া, জি জি ভাইয়া, অবশ্যই। আমরা বন্ধুরা কক্সবাজার গেলাম। তো কক্সবাজার মানে হচ্ছে যে সানসেট দেখাটার একটা মজাই আলাদা হ্যাঁ, থাকে। সানরাইজ প্লাস সানসেট দুইটাই ভাইয়া একদম। দেখতেই হয়। হ্যাঁ, তো বন্ধুরা সব একত্র হলাম, তো আজকে রাতে আমরা ফিরবো। তো এর মধ্যে আমাদের এক বন্ধু আছে আলামিন, ও বললো আমি তো সানসেট দেখতে পাইনি। কেন? কয় তোরা যখন সানসেট দেখতেছিস, ছবি উঠাচ্ছিস, তখন আমার সামনে এত চমৎকার একটা শামুক পাইলাম, সেই শামুকটা দেখতে গিয়ে আমি ওই শামুকের দিকে তাকাই রইলাম, আর এদিকে সূর্য অস্ত চলে গেছে, আমি দেখতে পাইনি। তো এটা নিয়ে বন্ধুরা খুব হাসাহাসি, ঠিক আছে, পরবর্তী না আমরা আরেক রাত্র থাকবো, দেন কালকে এই সানসেট দেখে দেন রওনা। তো মানে ওই যে সেই মজার ঘটনা, যে ওর সেই শামুক বা ঝিনুক যাই বলি, ওটা দেখতে দেখতে সানসেটে তো খুব বেশি সময়, আসলে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ঘটনা ঘটে যায়। তো এটা এখনো খুব ফিল করি যে আসলে ওই যে সূর্যের প্রতি ওর প্রেম, যে আমি দেখতে পারিনি তোরা দেখছিস, তার মানে কালকে আবার আমার সাথে থাকতে হবে। এখানে কিন্তু একটা দৃশ্যমান উদাহরণ চলে আসে যে বন্ধুত্বের জায়গাটা, যে বন্ধুর জন্য আমরা আরেকটা দিন স্টে করলাম একটা জায়গায়, এবং ওর সানসেট দেখার ইচ্ছাটাকে পূরণ করলাম, ওর ইচ্ছাটাকে পূরণ করলাম। আবার ও সেই প্রকৃতির দিকে কতটা প্রেম, যে না আমি সাগরের সানসেট না দেখে যাব না। তো এখন এই সময় কিন্তু তুমি এই জিনিসগুলো পাবা না। এবং ভাই আমি যদি বলি বর্তমানের সমাজটা আমার কাছে কেন যেন অসুস্থ এবং বিকৃত মস্তিষ্কের সমাজ মনে হয়। একদম। বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু মানে একদম অনন্য উদাহরণ হওয়া উচিত ছিল ভালোবাসার। কারণ না আমার রক্তের সম্পর্ক আছে, না আমার নারীর টান রয়েছে, তবুও মানে ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়ে যায়। মাঝে মাঝে এরকম হয় যে আমার বন্ধু খায়নি আমিও খাবো না, একদম হয়েছে। কিন্তু বর্তমানে কি হয় ভাইয়া, আগে কিন্তু এরকম হতো আপনার বন্ধুর নামে কেউ একটু উল্টাপাল্টা বলতেছে, আপনি তাকে যে মারাও শুরু করে দেবেন, বা আপনার বন্ধু টিচারের কাছে ফেসে যাবে, আপনি ওকে ডিফেন্ড করার জন্য দোষটা নিজের গায়ে নিয়ে নেন। তো বর্তমানে কি হয়, আমার বন্ধু এটা বলছে, আমি একজন কাছে হ্যাঁ ও তো এটা বলছে, মানে ফাঁসিয়ে দেওয়ার প্রবণতা। প্লাস আমি যদি ভাইয়া বলি, বর্তমানে কিছু শব্দ বের হয়েছে, যেমন আমি সার্কাজম, এবং যেগুলো আসলে জেনজিরাই বেশি ইউজ করে, প্লাস বিভিন্ন ওয়ার্ড ভাইয়া, বিভিন্ন ওয়ার্ড, এবং যেগুলো থ্রু এরকম আছে, ধরুন আমি আপনার সাথে কথা বলতে চাইছি, অ্যাটেনশন সিকার, ও অ্যাটেনশন চাইতেছে, ইটস নট লাইক দ্যাট, এটা মোটেও এমন না। আমরা যদি একটু সুস্থ মস্তিষ্ক নিয়ে বলি যে এরকম, আবার ধরুন যে আমি আমার বন্ধুর কোনো একটা খারাপ দেখতেছি না, এখন আমি ওকে মানে বলতে চাই তুমি এটা করো না, ঠিক না, আপনার চোখে কিন্তু আমি খারাপ হয়ে যাবো, একদম একদম। তুমি এটা বলার কে? বাট অ্যাট দ্য এন্ড আমি তোমার ভালো চেয়ে এটা বলতেছি, আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। হয়তো ও ভাবতেছে ও মজা করতেছে, আমি এটা সহ্য করতে পারতেছি না, বাট
ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হইতেছে তোমার যে লক্ষ্যটা আছে, তুমি যদি ওই লক্ষ্যটা পূরণ করতে না পারো তুমি কষ্ট পাবা। আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চাই না তোমার বাবা মা কষ্ট পাবে। এই জন্য ব্যাপারটা বলা। আসলে ভাই চোখের সামনে আমরা অনেক কিছু ঘুরতে দেখি এখন। এবং যদি বলি ভাইয়া আমি আজকে আমার 4 ক্লাস যখন আমি নিতেছিলাম, মানে আমার ক্লাসে একেবারে এসব করে নিষেধ যে তুমি এই বন্ধুর সাথে কথা বলতে পারো না, এই বন্ধুর সাথে থাকি না, মানে এটা সম্পূর্ণ নিষেধ। যদি এগুলো করো তুমি আমার হাতে মাইক খাবে, প্লাস আমার ক্লাস করতে পারবে না, মানে এগুলো আমার ক্লাসে একদম সম্পূর্ণ নিষেধ। তো আমার কাছে আজকে একজন দাঁড়িয়ে বিছিয়ে দিল যে মিস আমাকে সানজিদা বলছে আফরিনের সাথে থাকতে না। কেন মিস? জানি না, ওকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কি কারণে? ও কেমন যেন, কেমন যেন বলো, কেমন ওর কথাবার্তা ভালো লাগে না। তাহলে তুমি শিখিয়ে দাও তোমার বন্ধুকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে পছন্দ করো, একে অপরের সাথে মিলে থাকো। তাহলে আমি বুঝলাম তোমরা তো একটা সময় এখানে থাকো। ধরো তোমরা যদি তোমাদের বাসায় যদি তোমরা তোমার বাসায় সময় কতটুকু কাটাও, সন্ধ্যায় আর সকাল আসার আগ পর্যন্ত রাতটুকু, সারাটা দিন তোমরা স্কুলে থাকো। এখন তুমি তোমার এই বান্ধবীর সাথে কথা বলবা আর ও কথা বলবে না, ওর খারাপ লাগবে। ধরো এখন ওরা দুইজন কথা বলতেছে, তোমার সাথে কেউ কথা বলতেছে না, তোমার খারাপ লাগবে। তো এই খারাপ লাগার দরকারটাই কি? আমরা সবাই মিলেমিশে থাকি। তো আমরা কিন্তু নিজেরা চেষ্টা করলে ভাই শিখাতে পারি ওদের যে সমাজটা আসলে মিলে মিশেই গড়ে ওঠার মাধ্যমে। একা একা কোনো কিছু সম্ভব না ভাইয়া, কখনোই সম্ভব না। আপনি অনেক টাকা পয়সা পেলেন, কিন্তু আপনি আপনার ভাইয়া ধরেন যে আপনি 10,000 টাকাতে অনেক বড়লোক হয়ে গেলেন, রিচ। আর আমি 1,000 টাকা নিয়েও আমি আমার পরিবারের সাথে একটা ডাইনিং টেবিলে বসে খেতে পারতেছি, আনন্দ ভাগাভাগি করতে পারতেছি। এই সুখটা আপনি আপনার 10,000 টাকা বড়লোকদের থাইল্যান্ডে যে ঘুরেও আপনি এই আনন্দটা কখনো পাবেন না। বিষয়টা ঠিক সেই আগের জায়গাতে চলে আসলো। আমরা রিহার্সেলের একটা পর্যায়ে বিরতি দিই, বিরতি দেওয়ার পরে তো মানে খাবো, তো প্রতিদিন তো মানে আমরা এমন করতাম যে এখানে একটা রুমাল বিছাই দিলাম, হ্যাঁ, বিছানোর পরে আমি সেখানে 5 টাকা দিলাম, তো আরেকজন 10 টাকা দিচ্ছে, আরেকজন 5 টাকা দিচ্ছে, আরেকজন 2 টাকা দিচ্ছে, এমন করতে করতে কথার কথা 100 টাকা হয়েছে। 100 টাকার উপরে মানুষ কিন্তু 20 জন। 100 টাকার মধ্যে 100 টাকা দিয়ে দেখা গেছে আমরা 60 টাকার মুড়ি আনছি আর 40 টাকার চানাচুর আনছি। ব্যাপারের মধ্যে সব একত্রে নিয়ে একটা সময় দেখা গেল যে ওইটাকে আর পরিষ্কার করতে হচ্ছে না, মানে একটা একটা করে খুঁজে খুঁজে সেই মুড়ি চানাচুর, যেটা বাড়িতে কিন্তু এর চাইতে অনেক ভালো খাবার দিল খেতে ইচ্ছা হয় না বা খায় না, কিন্তু এই যে বন্ডিং, এই যে ভালোবাসা, এই যে ভালো লাগা, এই জিনিসগুলো উঠে গেছে, একেবারেই উঠে গেছে। এখন হচ্ছে হয় পিজা, নয় বার্গার, আর না হয় মানে বিভিন্ন পার্টি হয়, যেমন ওয়ান ডিশ পার্টি, যেখানে বাসা থেকে আর কি নিয়ে আসবে। তবে ভাইয়া এই জিনিসটা আমিও করেছি, আন্তরিকতা না, আমি সেটাই করেছি, হয়তো মজা হয় আমাদের মতো বাচ্চাদের মজা। কিন্তু আমি ভাইয়ার কথা আসছি, আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে, এরকম পার্টিও করা হয়েছে। ইভেন রোজার মধ্যে আমরা রেস্টুরেন্টে যেও অনেক ইফতার করেছি। কিন্তু আমি রিসেন্টলি রেড ক্রিসেন্টের সাথে একটা প্রোগ্রাম করি, যেখানে চড়ুই ভাতি প্রোগ্রাম হয় আমাদের। তো আমরা খেলাধুলা করি। ভাই আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি রান্না মোটেও পারি না, শুধু ডিমটা ভাজতে পারি। কারণ গেলে আমি যদি এখন বাসায় যাই, আমি হাত মুখ ধোয়ার পর আম্মু খাবার হয় বেড়ে দেবে, নাহলে আম্মু খাইয়ে দিবে, মানে খুব আদর করে, যেটা হয় সব বাবা মাই নিজের সন্তানকে এরকম আদর করে বড় করে। তো আমিও এরকম একজন লাকি একজন। তো আমাদের যখন এই চড়ুই ভাতি প্রোগ্রামটা হয়, খেলাধুলা করতেছি সবাই একসাথে, মানে কাজে এগোইতেছি, ইটগুলো এনে সাজাইতেছি, আগুন ধরানোর চেষ্টা করতেছি, কেরোসিন ঢালতেছি। আমি একজন ভিডিওকে বলছি যে রিয়া দুধ নাই, গুঁড়া দুধ তো আনো নাই, আনো না হলে আমরা কিভাবে কি রান্না করবো। ও বলতেছে বাজেট নাই, বাজেট তো এতটুকু, এটা দিয়ে আপু যা পারো করো তোমরা। তো এবং আমি যেখানে নিজ হাতে খাবারটাও খেয়ে না, ওইখানে আমি নিজ হাতে শরীরে খাবারটা মাখাইতেছি, তার চুলায় বসাইতেছি, এবং সবাইকে সার্ভ করে একসাথে সবাই নিচে বসে ভাইয়া খাওয়া। লাইক আমাদের হরগঙ্গা কলেজের যে ব্যাডমিন্টন কোর্টটা আছে, ওইখানে আমরা সবাই হচ্ছে যে আমাদের যে পুরোনো ব্যানার গুলো ছিল, ওটার উল্টো পিঠটা নিয়ে, মানে সাদা পিঠে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এবং ভাইয়া জীবনের খুবই সুন্দর একটি দিন গেল। এবং সত্যি কথা বলতে গেলে তখন যে আমার কাছে রিয়েলাইজ হলো যে বাসা থেকে তো অনেকেই আনা যায়, কিন্তু নিজেরা রান্না করে এবং এই যে একজন আরেকজনকে সাহায্য করে, আমি এই কাজ পারি না, বাচ্চারা সবাই হচ্ছে, ওরা সবাই তো ছোট আমার থেকে, তো ওরা পেঁয়াজ মরিচ এগুলো কাটতেছে, লেবু কাটতেছে, প্লাস যেহেতু আমি ওদের একটু বড়, সবাই আমাকে ঘিরে একটু বেশি মজা, এবং আমারও ওদের সাথে মিশতে খুব ভালো লাগে, কারণ সবাই এতটা আন্তরিক। এবং ভাই যেটা বলেন যে যারা এরকম প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছে, শিল্পাঙ্গন বলুন বা
এরকম স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম সবাই খুব আন্তরিক হয়, এবং এতগুলো আন্তরিক মানুষের সাথে যখন একত্রিত হয় তখন ওই জায়গাটা মানে ছেড়ে আসতে ইচ্ছে করে না, ওনার সময়টা যেন ওইখানেই থেমে যায় এবং আমি ওইখানেই থেকে ওদের সাথে আনন্দটা করতে থাকি। একেবারে। বিপদে আপদে মানে এই জায়গাগুলোর কোনো বিকল্প নেই। হ্যাঁ, কদিন একদম। আগে আমার এক অফিস কলিগ বললো তার রক্ত লাগবে ঢাকাতে, তো আমি 2 জায়গায় নক করলাম, বললো জানাচ্ছি, 2 জায়গা থেকেই ব্লাড কনফার্ম হয়ে গেল। তো পরে আবার ওই আত্মীয়কে বললাম কখন কোথায় আসতে হবে বলে, তো পরে বললো যে যেই ইসের জন্য লাগার কথা ছিল রক্ত লাগেনি। তো অনেক সময় তো মানে রেডি রাখতে হয়। হ্যাঁ। তো এই যে বিষয়টা, যে ওই মানুষটার বিশ্বাস জন্ম নিচ্ছে যে আমি হুমায়ুন ফরিদকে বললে ও একটা অ্যারেঞ্জ করে দেবে, আর আমার জায়গাটা হচ্ছে যে আমি ওদেরকে নক করলে আমি রক্ত পেয়ে যাব। হ্যাঁ, এই যে সংগঠন, এই যে বন্ধুসুলভ বিষয়টা, এই যে সার্কেল তৈরি করা, এই জায়গাগুলোর ব্যাপকতা যত বেশি বাড়বে তত বেশি সমাজ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, আশেপাশে নিজের জীবন ভালো থাকবে। আত্মতৃপ্তির ব্যাপারটাও কিন্তু খুব বাড়বে। মানে একজনকে তুমি ওই যে বললা যে রিক্সাওয়ালার নাম্বার গুলো তোমার মোবাইলে সেভ করা, এটাতে তোমার যে আত্মতৃপ্তি এটা কিন্তু অনেকে বুঝবে না। আবার তুমি তোমার অনেক বান্ধবীর সাথে এটা শেয়ার করো, সে নাক ছিটকাবে, রিক্সাওয়ালাদের নাম্বার হ্যাঁ, সেভ করে even রাখছে, আমি কত যদি বলি, কুয়ারা। হ্যাঁ, এই যে তাদের so বিষয়গুলো, true. হ্যাঁ, অথচ তার কিন্তু এটা এপ্রিসিয়েট করার কথা ছিল যে ও তো মানুষ, হ্যাঁ, এবং ও এটাতে যে কি পরিমাণ খুশি হয়। আমি এই জায়গাটা একটু শুটিং এর জায়গাটা একটু আমি বলি, আমরা যখন shooting definitely করি, ভাইয়া। প্রতিদিনের শুটিং হচ্ছে এক একটা পিকনিক, মানে খুব বেশি মজা হয় স্পটে, কারণ সবাই তো ক্রিয়েটিভ আর সবার মধ্যে তো ভীষণ প্রতিভা, মানে কেউ না কেউ কোনো না কোনো জিনিস পারে, জানে। আর অভিনয় করতে গেলে কিন্তু সব জানতে হয়। মানে টেলিভিশনে যখন আমরা অডিশন দিতে গেলাম, তো সেই অডিশনে দিলারা জামান ছিল, তারপরে উৎপলদা ছিল, তারপরে হচ্ছে আবুল হায়াত স্যার ছিল, তো এরা ছিল। তো সেই অডিশনে এক ছেলে অডিশন দিতে গেল, তো আবুল হায়াত স্যার বললেন যে তুমি তো গতকালকে নাচের অডিশন ছিল, তো তুমি আসনি কেন? বললো যে আমি তো নাচ জানি না। বলো তার আগের দিন তো গানের অডিশন ছিল, তো তুমি গানে আসলো না কেন? বলে আমি তো গান জানি না। তো তুমি কি অভিনয় জানো? তো ওই ছেলে হা করে তাকিয়ে আছে। তখন আবুল হায়াত স্যার বলল যে অভিনয় করতে গেলে একমাত্র শিল্পীর সবকিছু জানতে হবে। মানে তুমি একটা জিনিস খেয়াল করো যে অভিনয় করতে গেলে সত্যি কথা, একদম। ডেফিনেটলি গান হ্যাঁ। জানতে হবে, তোমাকে নাচ তো নাচ must জানতে জানতে হবে। হবে, কবিতা আবৃত্তি জানতে হবে, বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো থাকে যেখানে তোমার একদম। ব্যায়াম চলে আসে। তোমার যদি একটা পঙ্গুর ক্যারেক্টার হয়, তাহলে তুমি যদি মঞ্চে কাজ করো 1 থেকে 1.5 ঘন্টা তোমাকে সেই পঙ্গু হয়ে এবং থাকতে হবে। কণ্ঠস্বরের পরিবর্তনের তো একটা ব্যাপার রয়েছে। ভেরিয়েশন তো থাকতেই হবে। তুমি আমি 1992 সালের 2রা মার্চ অভিনয় করি হচ্ছে ওরা আজো কাঁদে নাটকে, ফার্স্ট মানে ফুল মঞ্চ নাটকে। সেই নাটকে আমার ক্যারেক্টার ছিল হচ্ছে আমিন শিকদার, গ্রামের অত্যাচারী মোড়ল। সেই অত্যাচারী মোড়লের কাহিনী ভাইকে দেখে দেখে মোটেও মনে হয় না যে ভাই এরকম একটা মানে চরিত্র অভিনয় করতে তো পারবে। সেই অত্যাচারী মোড়লের বিষয়টা এরকম ছিল যে সে গ্রামের অত্যাচার করে এবং এক একটার পর এক একটা বিয়ে করে, এবং বিয়ের জায়গা শেষ পর্যন্ত এমন পৌঁছায় যে ছেলের প্রেমিকাকে পর্যন্ত বিয়ে করে ফেলে। ছেলে ভার্সিটি থেকে আইসা দেখে তার প্রেমিকাকে বিয়ে করে বাবা বসে আছে, বুঝছো? যাই হোক, তো ওইখানে তোমার ক্যারেক্টারের বয়স ছিল আমি তখন মানে মেট্রিক পরীক্ষা দেই নাই, 92। তো সেখানে আমার বয়স ছিল তখন 70 বা 72, মানে ক্যারেক্টারের বয়স। আর আমার বয়স তখন কত, 15। তো এখন ওই যে কণ্ঠের যে ভেরিয়েশন তুমি বললা, তো এখন আমি যদি ওই 72 এর অভিনয় যদি কণ্ঠের জায়গাটা থেকে না আনতে পারি, তাহলে তো পাবলিক বিশ্বাস করবে না। এবং একদম। মজার ব্যাপার হয়েছে, আমি যখন হরগঙ্গাতে এই নাটকটা আবার ফের মঞ্চায়ন করলাম আশুতোষ হলে, সেখানে আমাকে পাবলিক জুতা মারছিল। মানে পাবলিক বিশ্বাস করে নিছে আমি খারাপ মানুষ। আমি সেই জুতা মারার পরে আমাদের জয়ন্ত স্যার বলল মানে আমি আর যাব না, আমি আর মঞ্চে ইন করবো না। আমি বলতেছি যে আমি আর যাবো না, কারণ গেলে তো আমাকে আবার জুতা মারবে। তখন জয়ন্ত স্যার বললো যে ফরিদ, ওরা বিশ্বাস করেছে তুমি খারাপ মানুষ, সেই জন্য তোমাকে জুতা মেরেছে। তো স্যারের সেই কথাটা মানে এখনো দাগ কেটে আছে। তো বিশ্বাসযোগ্য হতে হবে, মানে তুমি যা কিছু করবা সেটা যদি মন থেকে করো আর বিশ্বাসযোগ্য হয়, তাহলে সবকিছুই ভালো হবে। সেটা অভিনয় হোক, একদম। বাস্তব জীবনে হোক। তুমি একজনের সাথে কথা বললা, আন্তরিকতার সহিত নিষ্ঠা, সেখানে যদি নেকি বিষয়টা থাকে, তাহলে কিন্তু আর আন্তরিকতা হবে। একদম একদম একদম। বন্ধুত্বের জায়গাটা তুমি যদি নিজেকে উজাড় করে দাও,
তাইলে সেই জায়গাটা কিন্তু তুমি বন্ধু সুলভ হবা এবং বন্ধু তোমার জন্য সবকিছু করতে আসবে। কিন্তু তুমি যদি সেখানে মেকি দেখাও তাহলে একসময় কিন্তু আর বন্ধুত্ব টিকবে না, বা তোমার বিপদে আপদে তুমি কাউকেই আপন করে পাবা না। সো ট্রু। এবং ভাইয়া একটু কিছু ব্লাডের কথাটা বলছিলেন, আমি তখন থেকে ভাবছি যে আমি কখন বলবো। যেমন আমি গত মাসের আগের মাসে খুব সম্ভবত লাস্ট টাইম ব্লাড ডোনেট করি। তো যাকে ব্লাড ডোনেট করেছিলাম তার হচ্ছিল যে মানে রিসেন্টলি বেবি হয়েছে। তো আমার না অত খেয়াল নেই, উনি আমাকে তখনই বলছিল যে অনাম্মু, আমার কিন্তু মানে উনি আম্মু আম্মু করে কথা বলতো। এবং আমার মনে হয় যে এটা আমার এই যখনই আমরা ব্লাড দিতে চাই এগুলোই আসলে আমাদের জীবনের পাওয়া, মানে একটু যত্ন নেওয়া, খোঁজ খবর নেওয়া, ভাড়া বা অন্য কোনো কিছুর ব্যাপার তো পরে, ওইটা আমাদের মনে হয় না প্রয়োজন পড়ে। মানে অনেকের মানে ভাড়া দিয়ে দেওয়ার এটা প্রয়োজন, কারণ কে কোথা থেকে আসে আমরা জানি না। তবে আমার কাছে যেটা সবসময় মনে হচ্ছে একটু খোঁজ খবর নেবে, বন্ডিংটা অন্যরকম হবে। কারণ এই সময় এসে ব্লাড দেওয়াটা মানে নিজের একটা অংশ আমি দিচ্ছি তোমাকে একদম। তো আমার সাথে ওই রকমই আন্তরিক একটা ব্যবহার করতে। তো আমার যে সাথে ওনার বেবি হওয়ার পরে উনি আমাকে কল দিল, আমি ভুলেই গেছিলাম। উনি আমাকে গতকাল কল দিচ্ছে, আমার কল দিয়ে বলতেছে যে আম্মু তোমার খালামণির কিন্তু বাবু হয়েছে, তুমি কবে আসবে? মানে ওনাকে খালামণি বলে ডাকছি। তোমার খালামণির বেবি হয়েছে, তুমি কবে আসবা আমার সাথে দেখা করতে? বেবিকে না তুমি দেখবা, তোমার বোনকে না দেখবা? তা আমি বলছি ইনশাল্লাহ। তো কাজের চাপে আমি ভুলে গেছি। তো আমি এটাই মনে করতেছিলাম যে হয়তো আমি কালকে পরশুর মধ্যে দেখা করতে যাবো বেবির সাথে, কিন্তু এই যে উনি মনে রাখছে আমাকে যে আমি ওনাকে ব্লাড দিছি, এবং এতটাই মনে রাখছে যে উনি বেবি যেদিন হয়েছে ওদিনে আমাকে কল দিয়ে বলতেছে যে তোমার কিন্তু বোনও হয়েছে, তুমি কিন্তু দেখতে আসবা। এই জায়গাটা আমি তোমার সাথে একটু অ্যাড করি। এই যে মনে রাখছি, মনে রাখার জন্য তোমার কিন্তু ভালো লাগা কাজ করছে। আবার ব্লাড দিতে গিয়ে এমন দেখা গেছে নিজের টাকা খরচ করে সেই রিক্সা ভাড়া দিয়ে ব্লাড দিতে গেল। ব্লাড দেওয়ার পরে মানে এটা কিন্তু নিয়ম যে একটা ব্লাড দেওয়ার পরে কিন্তু শারীরিকভাবে সে একটু দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। মানে উচিত হচ্ছে তাৎক্ষণিক সে ব্লাড দেওয়ার শেষ একটা ডাব নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা, অথবা একটা এনার্জেটিক জুস নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা। আমার কাছে তো ভাইয়া মনে হয় যে সে ব্লাড দিতে যাওয়ার আগেই আনা উচিত। একদম একদম, আমি তো সেটাই বললাম যে ব্লাড দেওয়ার শেষ পাশে দাঁড়িয়ে আছে এই জিনিসটা নিয়ে। তো এটা আমি এর আগেও একটা ইস্যুতে বলেছিলাম যে আমরা যারা স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো করি আমাদের কিন্তু খুব বেশি কিছু পাওয়ার নাই। যদি পাওয়ার থাকতো তাহলে নিজের টাকা খরচ করে আমি একটা ক্লিনিকে গিয়ে নিজের ব্লাড দিলাম, আবার নিজের টাকা খরচ করে আসলাম, এবং এই সময় কিন্তু আসতে যেতে সময় আমার যে কোনো সময় মাথা ঘুরে আমি পড়েও যেতে পারি ব্লাডটা দেওয়ার পরে। তো আমি সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে আমরা আসুন আরেকটু মানবিক হই, এবং যারা এইসব স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো করে আমরা তাদের পাশে অন্তত মানুষের মতো দাঁড়াই, বন্ধুসুলভ হয়ে দাঁড়াই। কারণ তাদের তেমন কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই, শুধু একটু ভালো ব্যবহার, একটু হাসি দিয়ে কথা বলা। আপনার জীবনের হুমকির জায়গাটা কিন্তু সে বন্ধু হয়ে গিয়েছে। তো বন্ধুকে যদি আপন করে না নিতে পারি তাহলে আমার মনে হয় সেই ব্লাড নেওয়াটাও আমার জন্য আমি মনে করি যে শান্তিপূর্ণ হবে না। একদম, আমিও একেবারে সহমত ভাইয়ার কথাগুলোর সাথে। এবং আড্ডা দিতে দিতে ভাই আমরা কিন্তু অলরেডি 8:30, একদম 8:30 বাজে, মানে আমরা সময় একদম শেষ করে ফেলেছি। কিন্তু আমরা কিন্তু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কমেন্ট নিই, তো আমরা শেষ সময়ের জন্য হলেও আমাদের একটু শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কমেন্টগুলো নিয়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে ফারুকুজ্জামান, আমাদের পঞ্চশাল স্কুলের হচ্ছে যে উনি এখন ভাইস প্রিন্সিপাল। তো ভাইয়া স্যার বলেছেন যে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এরপর আমাদের সাথে রয়েছে খাদিজা ইসলাম লিজা আপু বলছে ফরিদ ভাই শুনছি, আমার নাট্যগুরু, আমার প্রাণপ্রিয় বড় ভাই। এই মেয়েটা লিজা নাটক থেকে শুরু করে সমস্ত কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে ও এত অ্যাক্টিভ। ও কিন্তু একটি মানে শুধু এটা না, রোভার্স করছে, রেড কিসেন্ট করছে, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য। নট অনলি দ্যাট, ও আমার মেরাজ ফকিরের মা নাটকে ওর চাইতে আমার বয়সের ডিফারেন্স মিনিমাম 10 বছর হবে। ও সেখানে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছে, মেরাজ ফকিরের মা, এবং এত চমৎকার অভিনয় করেছে মানে চিন্তার বাইরে। লিজা খুব ভালো একটা মেয়ে, শুভকামনা লিজা, থ্যাংক ইউ। শুভকামনা আপু আপনার জন্য। এরপর আমাদের সাথে রয়েছে আদনান সাকিব ভাই, বলছে আসসালামু আলাইকুম অর্ণা আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো আছি, তুমি কেমন আছো একটু জানিয়ে দাও। রয়েছে ইলিয়াস খান ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ইলিয়াস ভাইয়া
মানে খুবই চমৎকার একজন মানুষ ইলিয়াস ভাইয়া। ভাইয়া বলছে আমার প্রিয় রেডিও বিক্রমপুর। অসংখ্য ধন্যবাদ ভাই রেডিও বিক্রমপুর পরিবারের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে ইয়াসিন আবির, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম আমাদের পাশে থাকার জন্য। আসলে আড্ডা কথা বলা যদি মনের মানুষ হয় আর যদি বন্ধুত্বটা জমে ওঠে তাহলে সারা রাত চলে যাবে, কখন দিন হয়ে আবার রাত আসবে সেটা বোঝা যাবে না, কিন্তু আড্ডা সময় শেষ হবে টেরই না। পাওয়া যায় না। তো সেইখানেই আমি বলবো যে আসুন আমরা সবাই বন্ধু সুলভ হই, কারণ বর্তমান প্রজন্মে এই সময়ে যদি বন্ধু সুলভ না হই তাহলে আমি আমার সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবো না, নিজেও ভালো থাকতে পারবো না। একা থাকার মধ্যে কোনো রকমের কৃতিত্ব নেই এবং ভালোবাসা থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যাবে না। সেক্ষেত্রে আসুন অনেক বেশি বন্ধু সুলভ হই, সামাজিক সংগঠন থেকে শুরু করে আশেপাশের মানুষের পাশে দাঁড়াই। আমি যা খাচ্ছি আশেপাশের মানুষকে যতটুকু পারি সহযোগিতা করি, আর যদি কিছু নাই পারি অন্তত আন্তরিকতার সহিত হাসি মুখে একটু কথা বলি তাদের সাথে, দেখবেন যে তার মন ভরে গেছে, যেটা আপনি টাকা দিয়েও রিকভার করতে পারবেন না। একদম, এটা একদমই সত্যি কথা। এবং আন্তরিকতার মাধ্যমে আপনি বিশ্ব জয় করে উঠতে পারেন। একদম একদম। মানে আপনি অনন্য অনেক উদাহরণ পাবেন যারা শুধুমাত্র তাদের ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে হয়তোবা রাজ্যও জয় করে ফেলেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমিও ভাইয়ের সাথে একেবারেই একমত। এবং আপনারা আজকে বুঝতেই পারছেন যে আমাদের সাথে যে গেস্ট হিসেবে রয়েছিল তাকে আমরা কেন আসলে প্রচেষ্টা প্রোগ্রামে এনেছি। ভাইয়া আমি আসলে ভাইয়া 2টা প্রোগ্রাম করি, আমার ক্যাম্পাস এবং প্রচেষ্টা প্রোগ্রামটি। এবং আমার কাছে মনে হলো যে আমরা আমার ক্যাম্পাস নিয়ে গল্প করার চাইতে আমি আপনাকে যদি প্রচেষ্টাতে আনি, এইটা একদম একদম ভিন্ন রকম সুন্দর হবে একদম। এবং আমি যেটা চিন্তা করছি আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম 100-200% ঠিক, কারণ ভাইয়ার সাথে আড্ডাটা এত সুন্দরভাবে জমেছে। আমি তো ভাইয়াকে ইনশাল্লাহ আবারও একদিন নিয়ে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং আমাদের আজকের আড্ডাটি আসলে আমি জানি না ভাইয়ার কেমন লেগেছে, বাট আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই ভালো যথেষ্ট লেগেছে। আড্ডা প্রিয় একজন মানুষ, গল্প করতে ভালোবাসি এবং আড্ডা দিতে ভালোবাসি, আড্ডা পেতে ভালোবাসি। আমি ওই যে একটা কথা বলেছিলাম যে প্রতিদিনের শুটিংটা হচ্ছে একটা পিকনিক, সেই জায়গাটা যে আমি মজাটাকে কতটুকু মজা করে নিতে পারবো, মজা করে নিতে এই জায়গাটাই একটু কথা বলে আমি শেষ করব। এই আনোয়ার হোসেন বলেছিলেন যে ফরিদ যা কিছু করো মজাটা নিয়ে করো, মজা করে খাও, মজা করে করো। যেমন মা অনেক চমৎকার করে বা আমার ঘরের মানুষটা চমৎকার করে শাক তৈরি করলো, আমি তাড়াহুড়া করে শুটিং এ যাওয়ার জন্য বা অফিসে যাওয়ার জন্য খেলাম, কিন্তু আসলে আমি কি খেলাম? প্রথমত হচ্ছে আমার আত্মাকে দেয়া, যে খাওয়ার পরে ওয়াও, এই যে ওয়াওটা বললাম, আত্মতৃপ্তি। আমার মন পেয়ে গেল। তার মানে আমার মনের খোরাকটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। এই যে হ্যাঁ। মনের অজান্তে ওয়াওটা বললাম, পাশে যে পাক করলো সে কিন্তু মানে তাকায় আছে যে আসলে পাকটা কেমন হয়েছে, ওই ওয়াওটাতে কিন্তু সে বুঝে গেছে যে আসলে মজা হয়েছে। এবং পরবর্তীবার সে আরো দ্বিগুণ যত্ন প্লাস ভালোবাসা নিয়ে রান্না একদম করবে। তাই। তো সেই জন্য হচ্ছে যে মনকে আগে দিতে হবে যে কোনো জিনিস, সেটা আড্ডা হোক, খাওয়া হোক, চলাফেরা হোক, কথা বলা হোক। আমি যদি সেটাই বললাম যে মন থেকে যদি আমি করি, মন থেকে যদি কোনো কিছু সুন্দরভাবে করা যায় তাহলে সবকিছু সুন্দর হবে। আর মন থেকে না করলে সেটার আউটপুট কখনই ভালো হবে না। এটা একদম সত্যি কথা। আমি যদি এখানে ভাই অ্যাড করি, আমি তো ভাইকে বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, তো যার কারণে আমি যখন ফার্স্ট ক্লাসে যেতাম আমার কাছে মনে হতো যে আমি যদি আরেকটু ঘুমাতে পারতাম, আমি কেন জয়েন করলাম বা এরকম কিছু একটা প্রথম দিকে চিন্তা ভাবনা আসতো। দেন আমি একদিন রাতে চিন্তা করলাম যে না, আমি কালকে একদম হাসি মনে যাব, অনেক অনেক বেশি খুশি হয়ে থাকবো। কেউ আমাকে জিজ্ঞেস করুক কারণ কি, আমার খুব খুশি লাগতেছে এর জন্য আমি হাসতেছি। আমি হাসি মনে গেলাম, রাস্তা দিয়ে হাসি মনে হচ্ছিল যে মিশু গেলাম আমার সাথে খুব গল্প করে ঢোকার পর থেকে সব টিচারদের সাথে একদম হাসি খুশি ভাবে কথা বলা, মজা করা। এরপর বাচ্চাদের সাথে যেও একদম হাসি খুশি ভাবে মজা করে, আমার কোনো ঘুম ঘুম ভাব বা ক্লান্তি সব একদম মিটে গেল ভাইয়া। ওটা সবচেয়ে বড় এনার্জি। হ্যাঁ, মানে খুশি থাকতে পারলে আপনার যদি শরীরও ক্লান্ত থাকে আপনার মনে হবে না আপনার শরীর ক্লান্ত। একদম। এবং মনের তৃপ্তিটা কেমন, আপনার শরীর হয়তো হার মেনে নিতে চাইবে কিন্তু আপনার মন বলবে যে না তুই পারবি, তুই কর, তুই পারবি। এবং এটা একদম 100% সত্যি। আমার কাছে যখনই মনে হয় যে আমি পারবো না, আমার কাছে আমি যদি লাস্ট ফ্রাইডের কথাই বলি, আমি রাত 2টা বাজে ঘুমাইছি, আমার 4টা বাজে উঠতে হবে। আমি ঠিক ভাইয়া 2টা বাজে ঘুমাই, আমি যদি 4টা বাজার 1 মিনিট আগে উঠেছি মানে, এবং আমি জাস্ট দেখতেছি। এবং আমার প্রত্যেকদিন অ্যালার্ম সেট করা হচ্ছে যে আবার 6:30টায়।
এবং আমি দেখতেছি যে আমার 6:30 বাজে উঠতে, আমি 6:30 বাজার আগেই উঠে যেতেছে এবং উঠার পর আমার আবার অ্যালার্ম গুলো অফ করে দিতে হচ্ছে। সেফটি পারপাস অ্যালার্ম গুলো দিয়ে রাখা, যদি মিস হয়ে যায়। সেম টু মি। কিন্তু মিস হচ্ছে না, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এবং মানুষ অভ্যাসের দাস, যেমনটা আমি বলে থাকি। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেমন নিজেদের যে ভালো ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে যেন আরো আয়ত্ত করার চেষ্টা করতে হবে এবং আমাদের যে বদ অভ্যাসগুলো রয়েছে সেগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা আমাদের বাচ্চাদের যারা রয়েছে, যারা নতুন প্রজন্ম রয়েছে, এদেরকে আমরা ভালো ভালো গুণে এবং ভালো ভালো যে বিষয়গুলো রয়েছে এগুলো ওদেরকে আয়ত্ত করানোর চেষ্টা করবো এবং এগুলো ওদের অভ্যাসে পরিণত করার চেষ্টা করাবো। একদম। এবং আমি বর্তমানে দেখি যে বাচ্চাদেরকে ভাইয়া শুধু আমরা এবং আমি অনেক এমন ফ্যামিলি দেখেছি যে বাচ্চাদেরকে সকাল ব্রেকফাস্টে নিউট্রেলা আর রুটি। আমরা যদি এই জিনিসটা না করে বাচ্চাকে আমরা একদিন সবজি দিলাম, একদম। একদিন আমরা ফল দিলাম, ডিম দিলাম, বাচ্চা দুধ কেন খাবে না? বাচ্চাকে দুধ খাওয়াই, চেষ্টা করি দুধের মধ্যে আমরা একটু হরলিক্স দেওয়ার চেষ্টা করি। হরলিক্স না পাই আমরা দুধটাকে একটু ভ্যারিয়েশন করি, আমরা দুধের বদলে ওকে একটু সকালে পায়েস বানিয়ে দেই, একটু চেষ্টা করি। প্রয়োজন হলে আমরা এটা রাতেই বানিয়ে রাখি। এই জায়গাটায় মানে তোমার ভাবি আমি আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। আমাদের বেবিদেরকে তো ওই যে তোমার 6 মাসের পরে ভেজিটেবলস খাওয়াতে হয়, তো ভেজিটেবলস করতো না। ও করতো কি, তোমার ধরো যে একটু ডাল নিল, একটু তরকারি থেকে একটু আলু নিল, বা একটু সিম নিল, বা একটু টমেটো নিল, মানে যেদিন যেটা পাক করছে ওখান থেকে নিয়ে নিয়ে একটু সবজি নিল, নিয়ে তারপর ভাতটাকে সুন্দর মতো করে চটকায় ওটা খাওয়া দিচ্ছে। তাতে করে কি হচ্ছে, বাচ্চার স্বাদ কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রতিদিন তুমি যদি খিচুড়ি করো তাহলে খিচুড়িতে কিন্তু একই রকমের আইটেম, একই রকমের স্বাদ। তাতে করে বাচ্চা এক সময় বলবে যে বাচ্চা খিচুড়ি খাচ্ছে না। তাতে এজন্য আমার কাছে ওর এই যুক্তিটা বা ওর এই আইটেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এটা সবাইকে বলি যে যেদিন যা পাক হচ্ছে সব রকমের থেকে একটু একটু করে নিয়ে তারপর ভাতটা চটকায় দিলে তাহলে বাচ্চার সেটার ভেরিয়েশনও পেলো এবং পুষ্টিটাও পেলো, প্রপার পুষ্টিটাও পেলো, আবার স্বাদটাও চেঞ্জ হলো। এখানে কিন্তু একদম সঠিক মাধ্যমে একদম এখান থেকে কিন্তু মাছও ভেঙে ভেঙে দিচ্ছে কাটাই করে, তাহলে বাচ্চাটা মাছও পেলো, মাংসও পেলো, সব ধরনের একটা স্বাদ তার মধ্যে আসছে। যেমন আমার যেমন প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগছে না, বাচ্চাটার ক্ষেত্রেও তো তাই। আমি আমার বড় আপুকেও দেখেছি, মানে বাচ্চাগুলো এখনো ছোট ছোট তো সেম কাজই করে বাচ্চাটার সাথে। মানে যেদিন যেই মাছ রান্না করছে, মাংস রান্না করছে, মানে খুলে ছোট ছোট করে অল্প অল্প খাওয়ার চেষ্টা। 1 বছর হয়নি না, ওই যে চটকায় দিবে একদম খিচুড়ির মতো করে একদম ওইরকম করে, মানে একদম মিশ করে ওকে একটু একটু করে মুখে দিচ্ছে, ও খাওয়ার চেষ্টা। এবার ওর মুখে লেবুও দিচ্ছে, লেবু খাওয়ার পর মানে ওগুলো আবার আমাদেরকে ভিডিও করে পাঠাচ্ছে যে দেখ লেবু খেতে পারতেছে না, নিতে পারতেছে না। তো এই জিনিসগুলো আমরা খুব এনজয় করি, ওদের বেড়ে ওঠাটা দেখতেছি। ওদের দিকে তাকালে তো এমনিতেই মন ভালো হচ্ছে, অনেক মানে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। না আপু তো বাইরে চলে গেছে, তো অনেক মিস করে। একটাকে তো মানে মনে হল এই তো ওকে হতে দেখলাম, এত বড় হয়ে গেল, মানে 6 কি 7 বছর হয়ে গেছে ওর, এবং আরেকটা 1.5 বছর হয়ে গেল। মানে কল্পনা করতেছি এদেরকে তো মাত্র দেখলাম। আমার ছেলে মানে সেদিন আমার অফিসিয়াল বস ওদিন বলতেছিল, অফিসিয়াল বসের সাথে শুটিং এ যাচ্ছিলাম, তো অফিসিয়াল বস বলতেছিল যে হুমায়ুন ফরিদের ছেলে ভার্সিটিতে পড়ে, অথচ হুমায়ুন ফরিদকে দেখে মনে সেই ভার্সিটিতে পড়ে। ভাই আপনি বিশ্বাস করবেন কিনা, আপনি আসার সময় আপনি যখন বললেন আমি কিন্তু ভাই তখনই জানতে পেরেছি যে মানে এখন আমি আপনাকে ভাইয়া বলতেছি, তো আমি ভাইয়াকে কি বলবো, মানে বয়সে কিন্তু আপনি আমার চাচু হওয়ার মতো, কিন্তু মানে আমি নিজেই সারপ্রাইজ, আমি ভেবেছি ভাইয়াই হবেন। তো এখন আমি দেখতেছি যে না, আমার পরিচয় তো ওই যে ওইভাবে হলো। এবং আমি তো জাস্ট ঢোকার আগে জানলাম যে আহাদ স্যার, মিথুন স্যারের হচ্ছে যে ভাই আপনি, আমি কিন্তু ভাই আপনাকে মোটামুটি চিনি, কিন্তু আমরা যে মানে সম্পর্কের দিক দিয়েও রিলেটিভ, এটা কিন্তু ভাইয়া মানে জানা ছিল না। এটাই তো ভালো লাগে, এজন্যই তো আলোচনা করা দরকার। কথা বলতে বলতে আমি কি জানতে পারলাম, এবং একটা সময় রাস্তায় দেখা হলে বা কোন রকমের সমস্যা হলে আগ বাড়িয়ে যাওয়া, ডেফিনেটলি মানে ধরুন ভাই আমি হসপিটালে গেছি, আমি খুবই নার্ভাস, সেই মুহূর্তে আপনি আমাকে দেখলেন, দেখে কি হয়েছে না তোমার কোনো সমস্যা, তখন মানে একটা ভরসার একটা হাত পেয়ে যাবো যে না আমি এখানে একা নেই, আমার কাছে কেউ একজন আছে। কিন্তু ওইখানে যদি দেখি আমি আপনার সাথে, হয়তো আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি কোনো কথাই বলিনি, তখন আপনি আমার কাছে কিভাবে আসবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আমাকে সাহায্যটাই করবেন? ওই যে বললাম যে ও কি ভাববে, তার সাথে কথা বলা ঠিক হবে কিনা, আমি কেন আগে কথা বলবো, আমি কথা বলে সে কি মনে করবে, এগুলো ভাববে না, হবে না। যে জন্য যাত্রাপথে যার সাথেই দেখা হবে